নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই শুনেছ প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্রর কলমে গোয়েন্দা হলেন পরাশর বর্মার প্রথম পর্ব। এখন তোমাদের জন্য নিয়ে চলে এলাম উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত পরাশর বর্মা সমগ্র বইটা থেকে। বইটা সংগ্রহ করতে পারো, লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক শ্রী প্রেমেন্দ্র মিত্রর কলমে গোয়েন্দা হলেন পরাশর বর্মা উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সে রাত্রে পিসেমশাইয়ের ঘরেই আমার আর পরাশরের শোবার ব্যবস্থা হলো। পাশাপাশি বিছানায় শুয়ে পরাশরের সঙ্গে জাঙাল বাড়ির রহস্যটাই ভালো করে আলোচনা করবার ইচ্ছে ছিল, কিন্তু পরাশরের তেমন কোনো উৎসাহই দেখলাম না। সে যেন ঘুমোতে পারলেই বাঁচে। সারাদিন আমাদের অত্যন্ত ধকল গেছে, সন্দেহ নেই, কিন্তু এরকম একটা রোমাঞ্চকর ব্যাপার শোনার পর সেই জায়গাতেই রাত কাটাতে হলে ঘুম কি আর সহজে আসে? তখন সমস্ত রহস্যটার অনেক রকম ব্যাখ্যাই আমার মাথায় আসছে, সেই সঙ্গে প্রশ্নও আসছে নানা রকম। পরাশরকে তাই আমি সহজে রেহাই দিলাম না। বৃত্তান্ত যা শুনলাম তাতে ভয় দেখিয়ে কেউ ওদের এ জায়গা থেকে বের করতে চাইছে বলেই মনে হয়। কি বলো? কি তোমার কি মনে হয় তাই জিজ্ঞাসা করছি। কিন্তু শর্মিলা দেবীরা গ্রাম লক্ষ্মী সমবায় শুরু করার আগে থেকেই পিসেমশাই তো এখানে আছেন। তখন তাকে তাড়াবার কোনো উপদ্রব হয়েছিল কিনা শর্মিলা দেবীর কথায় কিন্তু জানা গেল না। না। কি বলছি শুনতে পাচ্ছ পরাশর? হ্যাঁ, শুনছি তো। ধরো আগে যদি কোনো উপদ্রব না হয়ে থাকে, তাহলে হঠাৎ কিছুদিন আগে তা শুরু হবার কারণ কি? প্রশ্নটা বৃথাই করলাম। যাকে করলাম সে তখন হয় ঘুমে অসাড়, না হলে অন্তত এরকম একটা সূক্ষ্ম বিশ্লেষণ উপেক্ষা করে নীরবে থাকতে পারত না বলেই আমার ধারণা। পরাশরের সঙ্গে রহস্যটা নিয়ে খুঁটিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো। তা যখন হলো না, তখন নিজেই সমাধানের সূত্রটা আমায় বের করতে হবে। তা যে পারবো সে বিষয়ে খুব বেশি সংশয় আমার তখন নেই। এই রহস্যভেদ যতই কঠিন হোক, নিজের যোগ্যতার পরিচয় দেবার জন্য তাতে আমায় সফল হতেই হবে। পরাশরের কাছে এ বিষয়ে আমি হার মানতে পারবো না। তার সঙ্গেই আমার রেষারেষি। পরাশর আলোচনাটার মধ্যে ঘুমিয়ে পড়ায় আমি তাই খুব একটা দুঃখিত হইনি। ও এরকম উদাসীন থাকলেই বরং আমার সুবিধে। বিনতাকে অবাক এবং মুগ্ধ করাই তখন আমার আসল এবং একমাত্র লক্ষ্য। বিনতার মতো মেয়েকে পাওয়ার আশা থাকলে কেউ যে প্রত্যাখ্যান করতে পারে এ আমার ধারণারও বাইরে। তাও দূরে চোখের আড়ালে যখন ছিল তখন যা বলেছে সেসব বাহাদুরি দেখাতে। এখন চোখের সামনে বিনতাকে দেখে সে কথা ভুয়ো হয়ে যেতে বাধা নেই। জাঙাল বাড়ির রহস্য আর সেই সঙ্গে বিনতার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। রাতের শেষ প্রহরে দূরে শেয়ালের ডাকেই বোধহয় ঘুমটা ভেঙে গেল। একটা হ্যারিকেন লণ্ঠনের সলতে নামিয়ে মিটমিটে করে ঘরের কোণে রাখা ছিল। তারই আলোয় পরাশরের বিছানার দিকে চেয়ে আমি অবাক হলাম। সে বিছানায় নেই। ঘর থেকে বাইরে যাওয়ার দরজাটা ভেজানো দেখে বাইরে গেছে বুঝলাম, কিন্তু এখনো রাতের অন্ধকার কাটেনি। এ সময়ে বাইরে যাওয়ার আগে আমায় একটু জাগিয়ে যাওয়া তার কি উচিত ছিল না? যা সব ব্যাপার এখানে ঘটে গেছে তাতে রাতের অন্ধকারে একলা এভাবে বাইরে যাওয়া নির্বোধ কুঁয়ার তুমি ছাড়া আর কিছুই নয়। বেশ বিরক্ত হয়েই তার ফেরার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কোথায় পরাশর?
ঘণ্টাখানেক কেটে গিয়ে বাইরের অন্ধকার ফিকে হতে শুরু করেছে তখন, তবু পরাশরের দেখা নেই। এবার সত্যিই একটু উদ্বিগ্ন হয়ে উঠলাম। আরও উদ্বিগ্ন হলাম পরাশর বেশ তৈরি হয়েই বেরিয়েছে দেখে। সে জামা কাপড় ছেড়ে বাইরের পোশাকেই বেরিয়েছে। যে টর্চটা আমার সঙ্গে নিয়ে এসেছিলাম সেটাও সে নিয়ে গেছে। টর্চটা নেবার সময় আমার বিছানা তাকে হাতড়াতে হয়েছে, তবু আমার সে ডাকার দরকার বোধ করেনি। পরাশরের জন্য ভাবনা যেমন হচ্ছিল, রাগও তেমনই হচ্ছিল। আমার ওপর টেক্কা দেবার জন্য রাত পোহাতে না পোহাতে তার একা বেরোবার এই দুঃসাহস। তবে রাগ যতই হোক, এতক্ষণেও তাকে ফিরতে না দেখে নিশ্চিন্ত মনে তো আর ঘুমোনো যায় না। তার খোঁজ খবর নিতে একবার বাইরে যেতেই হবে। পোশাক বদলে সেই জন্য বাইরে যাওয়ার আগে শর্মিলাদের জানিয়ে যাওয়া উচিত কিনা ভাবছি। এমন সময় ও পাশের করিডোর থেকে শর্মিলারই গলা শুনতে পেলাম। ঘুম ভেঙেছে পরাশরদা? দরজাটা একটু খুলবে? দরজা খুললাম। আমাদের ঘরের ওদিকেই একটা লম্বা করিডোর চলে গেছে শর্মিলাদের ঘর ছাড়িয়ে ওদিকে রান্নাঘর ও ভাঁড়ার পর্যন্ত। শর্মিলা ও বিনতা যেরকম সাজ পোশাকে সেখানে এসে দাঁড়িয়েছে, তাতে মনে হলো তারা হঠাৎ ঘুম ভেঙে আসেনি। অনেক আগে উঠে সাজ পোশাক প্রসাধন সব সেরেছে। কই, পরাশরদা কোথায়? রাত দুপুরে বেরোবার কি দরকার ছিল? চলুন দেখি। আমার কিন্তু ভাবনা হচ্ছে শর্মি, সেই রাত্রিরে বেরিয়ে এখনো পরশরবাবু ফেরেননি। আচ্ছা, কোনো বিপদ হয়নি তো? বিনতার এই দুর্ভাবনাটুকু স্বাভাবিক, কিন্তু তার মধ্যে আরো গভীর কোনো ব্যাকুলতা আছে ভেবে মনটা খারাপ হয়ে গেল। কচি খোকা তো নয়, নিজের মতলবে বেরিয়েছে। তাতে যদি বিপদ হয় তো কে কি করতে পারে? মাঝ থেকে আমাদের কাজটাই মাটি হলো। আপনারা কোথাও যাবেন ঠিক করেছিলেন না? হ্যাঁ, শর্মি কাল রাত্রেই ঠিক করেছিল আজ সকালে উঠে স্টেশনে যাবে। হঠাৎ এত সকালে স্টেশনে কেন? অন্য কোথাও যাওয়ার জন্য নয় নিশ্চয়ই? না, অন্য আবার কোথায় যাব? বক্সিবাবুর কাছে কয়েকটা কথা আলোচনা করার জন্য যেতাম। ভাবছেন আজই এত সকালে বক্সিবাবুর সঙ্গে আলোচনা করবার জন্য এত তাড়া কেন, তাই তো? তারার কারণ আছে, যা জানতে চাই। আর দেরি হলে বক্সিবাবু তা ভুলে যেতে পারেন বলে আমার সন্দেহ। এখনই হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। উমা, কি এমন দরকারি কথা যে আজ না জিজ্ঞেস করলেই বক্সিবাবু ভুলে যাবেন? আমি তো বুঝতেই পারছি না। তাই যদি হয় তাহলে বক্সিবাবুর সঙ্গে আগেও তো কতবার দেখা হয়েছে, তখন সে কথা জিজ্ঞেস করা যেত না? না, যেত না, কারণ জিজ্ঞাসা করবার কথাগুলো আগে মাথাতেই আসেনি। কালই রাত্রে ভাবতে ভাবতে প্রশ্নগুলো হঠাৎ জরুরি মনে হলো। ইচ্ছে ছিল পরাশরদার সঙ্গে একটু আলোচনা করে নেব, কিন্তু সেও তো রাত থেকে উধাও। এখন পরাশরদা না ফেরা পর্যন্ত যেতেও তো পারবো না। আর পরাশরদা ফিরতে ফিরতে কত যে বেলা হবে কে জানে। ইতিমধ্যে আকাশ বেশ পরিষ্কার হয়ে এসেছে। বাড়ির বাইরে এসে এদিক ওদিক যেটুকু আমরা ঘুরেছি তার মধ্যে পরাশরের কোনো চিহ্নই দেখতে পাইনি। শর্মিলাদের বেশিরভাগ লোকজন এসব উপদ্রবের পর এ ধারার মাড়ায় না। ইদারায় জল তোলা, বাসন কোসন মাজা আর গরু বাছুরের তদারকের জন্য দুই মুনিশ শুধু সকালবেলা এসে বিকেল হতে না হতেই চলে যায়। সেই মুনিশদেরই একজনকে বাঁধানো জাঙাল দিয়ে আসতে দেখে শর্মিলা জিজ্ঞেস করল, পথে এদিক থেকে কাউকে যেতে দেখেছো গোবর্ধন? কোনো বাবুকে? না, গোবর্ধন কোনো মানুষকে তো নয়ই, এমনকি একটা শেয়াল কুকুরকেও এ পথে যেতে আসতে দেখেনি জানা গেল। এই জাঙালের পথে স্টেশন বা গাঁয়ে না গেলে আর কোন পথে কোথায় পরাশরের পক্ষে যাওয়া সম্ভব? সম্ভব গড়মহলের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া, কিন্তু গড়মহলের ধ্বংসস্তূপ দেখার জন্য শেষ রাত্রে একা যাবার তো কোনো দরকার ছিল না। আজ দিনের আলোতেই অনায়াসে যেতে পারতো। তাছাড়া কাল রাত্রে কোনো উপদ্রব হয়েছে বলেও তো টের পাইনি। বাইরেও কোনো চিহ্ন টিহ্ন দেখছি না। সুতরাং হঠাৎ শেষ রাত্রে তার বার হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, কাল যেখানে তুমি চরের উপর নৌকোর দাগ দেখেছিলে, পরশরবাবু সেদিকে যেতে পারেন না?
সেদিকে? বেশ, সেদিকটাই একবার দেখে আসি তাহলে। জাঙাল বাড়ির পেছনে পূব দিকে বেশ বিস্তৃত খানিকটা পাথুরে বাঁজা মাঠ, তারপরেই প্রকাণ্ড পলি পড়া চর। সেদিকে বেশি দূরে যেতে হলো না। দাঁড়া, আমি এদিকে। হঠাৎ দূর থেকে একটা চিৎকার শুনে আমরা হতভম্ব হয়ে থমকে দাঁড়ালাম। উত্তর দিকে দূরের গড়মহলের পাহাড়ি গোছের সব ঢিবি ঘুরে পরাশর আমাদেরই ডাকতে ডাকতে একরকম ছুটেই আসছে। সে কাছে আসতে তাকে দেখে যত না অবাক হলাম, তার হাতের বস্তুটিকে দেখে তার চেয়ে কম অবাক হলাম না। তার হাতে সুতো দিয়ে ঝোলানো দুটো বড় শোল মাছ। বাহাদুরির সঙ্গেই কানকোর ভেতর দিয়ে সুতো গলিয়ে ঝোলানো মাছ দুটোকে আমাদের মুখের ওপর তুলে ধরল সে। কিরকম তাগড়া পুরুষ্টু শোল দেখেছো? পাঁঠার মাংসকেও হার মানায়। মেয়েদের গলগ্রহ না হয়ে নিজেদের খাবার ব্যবস্থা নিজেরাই মিটিয়ে ফেলেছি। তুমি কি এই মাছ ধরতেই শেষ রাত্রিরে ঘর ছেড়ে বেরিয়েছিলে কাউকে কিছু না জানিয়ে? এদিকে আমরা তোমাকে মিছিমিছি খুঁজে হয়রান হচ্ছি। ওহ, তোমরা আমাকে খুঁজতে এদিকেই আসছিলে নাকি? আমাকে খোঁজার আবার কি দরকার ছিল? সত্যি দরকার কিছুই ছিল না। অজানা নতুন জায়গায় রাত 4টের সময় ঘুটঘুটে অন্ধকারে কেউ যদি ঘর ছেড়ে চুপি চুপি বেরিয়ে যায়, তাহলে ধরে নেওয়াই উচিত তাগড়া আর পুরুষ্টু দুটো শোল মাছ ধরতেই সে গেছে। এখন শোল মাছ দুটো তুমি কোথায় পেলে শুনি? যেখানে ইচ্ছে থাকলে রোজই পাওয়া যায়। এখানে কোথায় কি পাওয়া যায় তুমি জানলে কি করে? তুমি তো কাল দুপুরেই আমার সঙ্গে এলে। হ্যাঁ, তা এসেছি বটে, তাই তো একটু বেশি হাঙ্গামা পোয়াতে হলো। অথচ এই মাছ না পেলে সমস্ত ধাঁধাটার মীমাংসায় একটা বড় ফাঁক থেকে যেত। পরাশর বলে কি? শর্মিলা তার মামাতো ভাইকে ভালো মতোই চেনে, কিন্তু আমাদেরই মতো হতভম্ব হয়ে তার মুখ দিয়েও কোনো বিদ্রুপ বা বকুনি শোনা গেল না। কিন্তু মাছ কোথায় পেলে তা তো বলছো না। খানিক আগে গোবর্ধন জাঙালের রাস্তায় এসেছে, সে তো তোমায় দেখেনি। না, সে দেখবে কি করে? তোমাদের লোকজন তো মাত্র এখন দুজন, ওই গোবর্ধন আর কি যেন কাল নাম শুনলাম, রঘু। এদেরও এবার রাখা কিন্তু মুশকিল হবে। আমার তো ভয় হচ্ছে ওরা আজ সকালেই না হাওয়া হয়ে যায়। কি বলছো তুমি? আজ সকালেই ওরা হাওয়া হবে? অমনি বললেই হলো। সাধ করে কি আর কু গাইছি অমন? যদি ওরা না যায় তো খুব ভালো, কিন্তু পরাশরকে কথাটা আর শেষ করতে দেওয়া হলো না। কথা বলতে বলতে আমরা জাঙাল বাড়ির পশ্চিমে পৌঁছে গেছি। আমাদের সামনে বড় ইদারা থেকে গোবর্ধন লাটা দেওয়া বালতিতে জল তোলবার আয়োজন করছে, তাও আমাদের চোখে পড়ল। দড়ি ধরে বালতিটা ইদারার পাড় পর্যন্ত তুলে ঢালতে গিয়ে গোবর্ধনের একটা অমানসিক চিৎকারে আমাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। আমরা যতক্ষণে সার ফিরে পেলাম তার আগেই সুতোয় বাঁধা মাছ দুটো একধারে ফেলে পরাশর ইদারার কাছে ছুটে গেছে। ভয়ে ফ্যাকাশে গোবর্ধন কাঁপতে কাঁপতে তখনও বালতিটা ধরে আছে। পরাশর তার হাত থেকে বালতিটা দড়ি শুদ্ধ টেনে নিয়ে নিজে এবার ঝুঁকে পড়ল তার ওপর। কয়েক সেকেন্ড নিষ্পন্দ হয়ে থাকবার পর সেই জল ভরা বালতিটা দেখলাম জল নয়, তার সঙ্গে বালতিতে গাঢ় রক্ত কে যেন গুলে দিয়েছে। কিন্তু এ কি রক্ত না রং? আমার মতো শর্মিলারও একই সন্দেহ হয়েছিল। পরাশরের হাত থেকে বালতিটা টেনে নিয়ে কাত করে একটুখানি জল সে গড়িয়ে দেখল। রক্ত কোথায়? এ তো রং, গাঢ় লাল রঙকে ইঁদারায় গুলে দিয়ে গেছে। না শর্মি, রং নয়। আজ ইন্দারায় যা ফেলা হয়েছে তা সত্যি রক্ত। বালতির গাটার কুয়োর কিনারাটা দেখো, কিছু রক্ত এখনো সেখানে জমাট বেঁধে লেগে আছে। রক্ত? সত্যি রক্ত? বিনোদার শিউরে উঠে কাগজের মতো সাদা হয়ে যাওয়াটা চোখের সামনে দেখলাম। বুকের ভেতরটা তখন আকুল হয়ে উঠেছে হাতটা বাড়িয়ে তার কম্পিত হাতটা ধরে একটু সাহস দেবার। কিন্তু সাহস বা স্পর্ধা যাই বলি তা আমার নেই।
বিনতা একটু টলে গিয়ে শর্মিলার হাতটাই জোর করে চেপে ধরল দেখলাম। পরাশর তার কাছেই দাঁড়িয়েছিল। এইরকম দিশেহারা মুহূর্তেও পরাশরের দিকে সে যে ভুলেও হেলে পড়েনি, এইটুকুই তখন আমার সান্ত্বনা। সত্যি প্রেমে পড়লে মানুষের কাণ্ডজ্ঞান লোপ পায়। ইদারার মধ্যে সত্যিকার রক্ত ঢালা হয়েছে জানবার পর আমি শুধু বিনতার কথাই যে ভাবছি, কয়েক মুহূর্ত বাদেই সে হুঁশ হলে বেশ লজ্জিত হলাম। সামনের ভয়ঙ্কর রহস্যটাতেই সমস্ত মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম তখন। এখানকার লোকজন আজই হয়তো থাকবে না বলেছিল। এরকম কিছুর আভাস কি তুমি পেয়েছিলে? আভাস? না, আভাস কেন, প্রমাণটাই পেয়েছিলাম তখন। তবে এবারের শয়তানিটা একটু বেশি বুদ্ধিযুক্ত। তোমাদের এই ইঁদারাটা ছাড়া তো আর কোনো ভরসা নেই। এই ইঁদারার জল পরিষ্কার করা এখন দুঃসাধ্য ব্যাপার, অথচ জলের সমস্যা না মেটাতে পারলে এখানকার পাট তোমাদের ওঠাতেই হবে। না, কিছুতেই না। আগেই তো বলেছি, ভয় দেখিয়ে আমাদের তাড়াবার আনন্দ আমি কাউকে কিছুতেই দেব না। ইঁদারার জল নষ্ট হয়ে থাকলে এখান থেকে 1 মাইল হেঁটে গিয়ে নদীতে স্নান করে আসবো, সেখান থেকে জল বয়ে এনে ফুটিয়ে নিয়ে খাবো, তবু হার মানবো না। পুলিশকে ব্যাপারটা আমি জানিয়ে দেখব। তারা যদি কিছু করে তো ভালো, না হলে নিজেরাই যা করবার করবো। পরাশরদা, তুমি এই বিপদের মধ্যে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো কিনা সেটা আগে বলো। জলধরবাবুকে অবশ্যই সব বিশ্রী ব্যাপারের মধ্যে নিজেকে না জড়াতেই আমি অনুরোধ করব। তোমারটা বলো। আপনার সে অনুরোধ আমি রাখতে পারবো না শর্মিলা দেবী। পরাশর থাকতে রাজি হোক বা না হোক, এই রহস্যের শেষ না দেখা পর্যন্ত আমি আপনার সঙ্গেই আছি জানবেন। কথাটা শর্মিলাকে বললেও দৃষ্টিটা যে আমার বিনতার ওপরেই নিবদ্ধ। বিনতার একটু লাল হয়ে মুখ নামানোতে তা বুঝলাম। মনে হয় আর কেউ তা লক্ষ্য করেনি। এই তো সাহসীর মতো, প্রকৃত বন্ধুর মতো কথা। তোমার কাছে আজ যে আমি কতটা ঋণী হলাম জলধর। হঠাৎ আমার কাছে তার ঋণী হওয়ার কথাটা কোত্থেকে আসলো ঠিক বুঝলাম না। তবে পরাশরের কথাবার্তা চালচলনে অনেক কিছুরই যে মানে পাওয়া যায় না তা আমার জানা। পরাশর আর শর্মিলা তো বটেই, বিনতাও আমার সংকল্প জানাবার পর বেশ একটু খুশি হয়েছে বলে মনে হলো। আমি তখন উল্লাস উৎসাহের একেবারে সপ্তম স্বর্গে উঠে গেছি। বাইরে তবু যথাসম্ভব নিজেকে সামলে গম্ভীর রাখার চেষ্টা করলাম। এসব উচ্ছ্বাসের কোনো দরকার নেই পরাশর। এখন বেশ ভেবেচিন্তে আমাদের অগ্রসর হতে হবে। হ্যাঁ, প্রথম গোবর্ধনকে। এই পর্যন্ত বলেই পরাশর থেমে গিয়ে অবাক হয়ে চারিদিকে তাকালো। কোথায় গোবর্ধন? আমরা যখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত তখনই সে নিঃশব্দে এই সাংঘাতিক জায়গা পরিত্যাগ করেছে। অবশ্য তার এভাবে পালানোটা অস্বাভাবিক কিছু নয়। কুয়োর জলে টাটকা রক্তের মতো সর্বনাশা ব্যাপারের পর কোন ভরসায় আমাদের মতো কজন আহাম্মক বাইরের লোকের সঙ্গে সে থাকবে? আচ্ছা, প্রথমে গোবর্ধনকে কি জন্য খুঁজছিলে? ওদের রাজাবাবুকে একটু খবর দেওয়ার জন্য। সবার আগে তাকে খবর দেওয়ার কথা মনে হলো কেন? তিনি এলেই সমস্যা মিটে যাবে বুঝি? না, তা নয়, এমনি তিনি ব্যাপারটা এসে দেখে যেতেন। তোমার যখন আপত্তি তখন তাকে খবর দেওয়ার দরকার নেই। আর খবর দেওয়ার লোকই তো হাওয়া। আমি অবশ্য একবার দশানি গাঁয়েই যাচ্ছি। কেন? ওখানকার মণিহারি দোকানে কটা জিনিসের খোঁজ করতে। এই এখন তোমার মণিহারি জিনিস কেনার দরকার পড়লো? তার আগে জলের সমস্যা মেটাবার কথা ভাবলে হতো না? সত্যিই কি দুবেলা 1 মাইল দূরের নদী থেকে জল বয়ে এনে দিনের পর দিন কাটানো সম্ভব? না, তা কেন, জলের ব্যবস্থা একটা তো করতেই হবে, কিন্তু এক্ষুনি গাঁয়ে না গেলেই নয়। বেশ, তাই যাও। আমরাও যে জন্য বেরোচ্ছিলাম বক্সিবাবুর কাছে, সে কাজটা সেরে আসি। এখন না গেলে পরে যাওয়ার আর কোনো মানে থাকবে না। কি কথা তার থেকে জানতে চাইছো সেটা জানতে পারি? পারো, তবে দোহাই তোমার। কৌতূহলটা যদি অন্যায় বা বাজে মনে হয় তাহলে নিশ্চয়ই সে বিষয়ে আলোচনা করার চেষ্টা কিন্তু করো না। প্রথমত জানতে চাই, গায়ের চৌধুরী মশাই কবে থেকে এখানকার প্রত্নতত্ত্ব সম্বন্ধে উৎসাহী হয়ে উঠেছেন?
আর দ্বিতীয়ত, নিখোঁজ হবার আগে বক্সিবাবু না চৌধুরী মশাই কার কাছে পিসিমশাই গোপন জরুরি কিছু জানাবেন বলে কথা দিয়েছিলেন। ওরা দুজনে সেদিন চৌধুরী মশাইয়ের বাড়িতে পিসিমশাইয়ের জন্য অপেক্ষা করে তারপর তার খোঁজে এখানে এসেছিলেন। পিসিমশাই বক্সিবাবুকেই কথাটা জানিয়ে চৌধুরী মশাইকে দিতে বলেছিলেন খবর, না চৌধুরী মশাইকে খবরটা জানিয়ে বক্সিবাবুকে তার বাড়িতে ডাকিয়ে নিয়ে অপেক্ষা করার জন্য বলেছিলেন, সেটা জানা দরকার। তা বক্সিবাবু কি বলেন জানার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। তোমরা স্টেশন থেকে ফিরে এসো, তার আগেই জলধরের সঙ্গে গাঁ থেকে ফিরে আসতে পারবো বলেই আশা করছি। আর হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়ার জন্য ভেবো না, সে ব্যবস্থা আমরা করে নেব। আমরা এগোচ্ছি, তোমরাও গড়দৌড়ে তালা দিয়ে বেরিয়ে পড়ো। পরাশর আমায় একরকম টেনে নিয়েই চলল এবার। একে এই সাংঘাতিক রহস্য, তার উপর পিস্তুত বোন আর মাস্তুত ভাই মিলে আমাকে যে হেঁয়ালিতে জড়িয়েছে, তাতে আমার মাথাটা তখন রীতিমতো গোলাচ্ছে। যেতে যেতে বিনতার দিকে আর চোখে একবার তাকিয়ে বুঝলাম তার অবস্থাও তথই বচ। পরাশরের সঙ্গে চৌধুরী মশাইয়ের গ্রামে গেলাম। গ্রামটা খুব ছোটখাটো নয়, তবে একেবারে গণ্ডগ্রাম। গ্রামটা প্রাচীনও বটে, কিন্তু প্রাচীন বলে নোংরা জরাজীর্ণ গোছের নয়। রুক্ষ লাল মাটির দেশ। এ অঞ্চলে মাটির ঘর পাকা ইটের কোঠার মতো শক্ত আর মজবুত হয়, শুধু যদি মাটিতে জল না লাগে। পুরু মাটির দেওয়াল দেওয়া দোতলা মাঠ কোঠাও দেখলাম অনেক। ওপরে ঘন করে খড়ের ছাউনি দেওয়া। পাড়াগাঁর যা দস্তুর, সেই ঘিঞ্জি বসতি এখানে নেই এমন নয়। সরু আঁকাবাঁকা গলিগোছের পথও আছে এখানে সেখানে, কিন্তু সব জায়গায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। পচা এঁদো পুকুর ডোবা তো একটাও দেখলাম না। পরাশর যে মণিহারি দোকানে যাওয়ার জন্য এসেছিল, সেটা খুঁজে বার করতে চৌধুরী কুঠির ওপর দিয়েই যেতে হলো। চৌধুরীরা যে গাঁয়ের মাথা, তা তাদের কুঠি দেখলেই বোঝা যায়। অবশ্য কুঠি না বলে ছোটখাটো প্রাসাদ বলাই ভালো। চেহারাটা মোটের ওপর সেকেলে চক মেলানো বাড়ির মতো হলেও নতুন অদল বদলের চিহ্ন তার ওপর পড়েছে। গ্রামের এই দিকটা অনেক বেশি ছিমছাম। এখানে অশ্বত্থ, বট, শিরীষের ছায়া ঢাকা বেশ চওড়া ও পরিচ্ছন্ন রাস্তা। চারিদিকে বাঁধানো ঘাটের টলটলে জলের দিঘি, শান্ত পবিত্র কটি মন্দির, সব মিলিয়ে এমন এক মধুর শ্রী ও আবহাওয়ার সৃষ্টি করেছে যে বাইরে থেকে যা কল্পনাও করা যায়নি। মণিহারি দোকানটাও যা অনুমান করেছিলাম তার চেয়ে অনেক বড় এবং উঁচু দরের। মুদিখানা এবং মণিহারি দোকান একসঙ্গে মেলানো। ভেতরে একবার চোখ বোলাতেই দোকানের সওদা যে খুব তাচ্ছিল্য করবার মতো নয়, তা বোঝা গেল। আমাদের নতুন মুখ দেখে দোকানি একটু বেশি উৎসাহের সঙ্গে সাদর সম্ভাষণ জানিয়ে অভ্যর্থনা করলেন। তাঁরই অনুরোধে দোকানের সামনে পাতা হেলান দেওয়া বেঞ্চিটায় বসলাম। দোকানের বয়স তেমন বেশি নয়। জুলপির কাছে সামান্য একটু পাক ধরা ছাড়া মাথায় সব চুল কাঁচাই, মুখেও ভাঁজ পড়েনি। বয়স ওই 30-32-এর বেশি হবে না, তবে ভারিক্কি হাবভাবটা কিন্তু প্রায় 60-70-এর। ভারিক্কি মানে গোমড়া গোছের নয়, প্রসন্ন ভারিক্কি। কথা বলতে ভালোবাসেন, শুধু তাঁর যে একটা ওজন আছে কথাবার্তায় তা বুঝিয়ে দেন। আপনারাই তো জাঙাল বাড়িতে এসে উঠেছেন না? তা সিংহরায় মশাই ফিরেছেন? না, আজ সকালেও তো ফেরেননি। ও কিছু ভাববেন না, শনি গেছে, রবি গেছে, আজ সোমবার। বুড়ো আজই বিকেলের মধ্যে যদি না ফেরে তো কাল সকালে নির্ঘাত ফিরবে। বুড়ো স্বভাব আমার ভালো করে জানা, ঝগড়া ছুঁতো করেও নিজের মতলব হাসিল করে আসছে। তবে মেয়ে দুটোকে এভাবে বিপদে ফেলে যাওয়া খুব অন্যায় হয়েছে, এ কথা আমি 100 বার বলবো। শনি, রবি, সোম, ঝগড়ার ছুতোয় মতলব হাসিল, কি সব বললেন কিছুই তো বুঝলাম না।
অথচ আপনার কথায় মনে হলো বোঝা উচিত ছিল। আপনারা নতুন লোক, আপনারা আর কেমন করে বুঝবেন? সিংহরায় মশাইয়ের মজার রোগটুকুর কথা যারা জানে তারা ছাড়া কেউ বুঝবে না সে কথা। সে রোগের খবর এ গাঁয়েরই বা কজন আর জানে? তা মজার রোগটা কি? মজার রোগ হলো ওর ওই এত বয়সেও থিয়েটার বায়োস্কোপের নেশা। জাঙাল বাড়িতে ওর ভাইজিরা আসবার আগে তো শনি রোববার সদরে গিয়ে কাটানোর একেবারে বাঁধা ছিল। বলেন কি? কিন্তু থিয়েটার বায়োস্কোপ দেখতেই যে শনি রবি সদরে কাটাতেন তা জানলেন কি করে? হাতে নাতে ধরেছি বলে। কাছারির কাজে মাঝে মাঝে সদরে যেতে হয়তো। সেবার ট্রেনে সিংহরায়ের সঙ্গে দেখা। তিনিও কাছারির কাজে যাচ্ছেন শুনলাম। তা কাছারির কাজ সেরে ফিরতি ট্রেন একসঙ্গেই ধরবো বলে জানি, কিন্তু সিংহরায় মশাইয়ের আর দেখা নেই। কোথায় গেলেন বুঝতে না পেরে আমি ওখানকার খাস বাজারে কটা সওদা করে স্টেশনের দিকে যাব। হঠাৎ দেখি বাজারের মাঝখানের বড় সিনেমা হলটার সামনে দাঁড়িয়ে সিংহরায় মশাই বিড়ি টানতে টানতে একটা পোস্টার তন্ময় হয়ে দেখছেন। কাছে গিয়ে ডাকতে চমকে উঠে এই প্রথমে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন। তারপরে একটু কাচুমাচু মুখে স্বীকার করলেন সিনেমা দেখতেই তার সদরে আসা। আর শুধু সিনেমা নয়, থিয়েটারেরও শখ আছে। রোববার ওই কলকাতার এক দল থিয়েটার করতে আসছে, সেটা দেখে তবে ফিরবেন। পরে জেনেছি ফি শনি রবি তখন এই ছিল তার রুটিন। ফি শনি রোববারই যেতেন? আপনার সঙ্গে ট্রেনে দেখা হতো বুঝি? না না, আমার তো আর হপ্তায় হপ্তায় সদর যেতে হয় না। কিন্তু সিংহরায় মশাই যে যান, বৃহস্পতি কি শুক্রবারে ওর ওই বাড়তি বান্ডিল বিড়ি কেনা থেকেই বুঝতে আর বাকি থাকতো না। বিড়ি কেনা থেকে সদরে যাওয়া বুঝতেন? হ্যাঁ, আমাদের 10 আনির স্পেশাল বাদা বিড়ি শুধু আমার দোকানেই থাকে। এইখানে আসার পর সে বিড়ির স্বাদ পেয়ে সিংহরায় মশাইয়ের আর কোনো বিড়ি মুখেই রোচে না। 2 দিন বাইরে গিয়ে থাকবার জন্য তিনি ওই বেশি করে কয়েক বান্ডিল বিড়ি কিনে নিয়ে যেতেন। 1 দিন না 2 দিন সদরে থাকবেন, তাও ওই বান্ডিল কম বেশি দেখে বুঝতে পারতাম আর কি। এবারে বেশ কবান্ডিল নিয়ে গেছেন তাহলে, হ্যাঁ? না, বিড়ি তো কিনতেই আসেননি, সেইটাই তো আশ্চর্য। সিংহরায় মশাইয়ের অন্তর্ধানের খবর শুনে আমি ধরেই নিয়েছিলাম উনি নির্ঘাত সদরে সরে পড়েছেন। ভাইজিরা আসবার পরে অনেক দিন ও পাঠ হয়নি বলে বোধহয় ছটপট করছিলেন ভেতরে ভেতরে। তা ঝগড়ার ছুঁতো একটা পেয়েই পালিয়েছেন। কিন্তু ওই বিড়ি না কিনে যাওয়ার জন্যই আমার একটু কেমন যেন খটকা লাগে, বুঝলেন তো? আপনার এই স্পেশাল বিড়ি তাহলে খুব বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো বিক্রি বলতে হয়। শুধু এই অঞ্চলই নয়, বাইরে থেকেও এখন এই বিড়ির অর্ডার আসতে শুরু করেছে, বুঝেছেন? দেখবেন নাকি একটা পরীক্ষা করে? আগে না, ওর রস থেকে আমরা বঞ্চিত। আচ্ছা, আর আপনার সময় নষ্ট করব না, এবার আমাদের সওদাটা দিয়ে বিদায় করুন দেখি। না না না, সময় নষ্ট কি? আপনাদের মতো লোক পেলে তবু দুটো কথা বলে বাঁচি আর কি। হ্যাঁ, তা বলুন কি চাই? কয়েক শিশি ভালো তরল আলতা চাই। আমার চোখ তো তখন কপালে উঠেছেই। দোকানেও বেশ একটু হতভম্ব মনে হলো। তবু দোকান করতে হলে খদ্দেরদের অনেক খেয়ালি মুখ বুঝে সইতে হয়। ক শিশি বলুন দেখি? এই গোটা 10 হলেই চলবে। না, অত তো হবে না। নতুন চালান তো এখনো আসেনি। আগে যা এসেছিল ফুরিয়ে এসছে। দাঁড়ান, তবু দেখছি। এবার দোকানদার দোকানের মণিহারি দিকটায় উঠে গিয়ে একটা তাকের পেছনে খানিক হাতড়ে একটা মাত্র শিশি বের করে আনলেন। এই একটাই আছে। মোটে একটা? 1 দফা চালানে আলতা তাহলে আপনার খুব কমই আসে না? অবশ্য পাড়া গিয়ে ছোট দোকান 2-4টে বেশি আনবেনি বা কোন ভরসায়? দোকানি যেন আতে ঘা খেয়ে উত্তেজিত হয়ে উঠলেন। সামনের দিকে এসে ক্যাশ বাক্সের শিরান্তের পাশে রাখা একটা খেরোর খাতা তাড়াতাড়ি খুলে ফেলে এক জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই দেখুন, এই দেখুন, ঠিক 2 মাস আগে 1 দফায় 3 ডজন আলতা এসছে। 3 ডজন আলতা? আর এই 2 মাসেই সেটা শেষ হয়ে একটাতে ঠেকেছে? আপনাদের গ্রামকে তো প্রায় শহরই বলতে হয় মশাই। না না, অতটা নয়। 1-2বার একটু বেশি বিক্রি হয়, এই যেমন এবারে হলো। কিন্তু এত আলতা কে কেনে মশাই?
এ সরেস আলতার দাম তো বেশ। হ্যাঁ, সরেস ছাড়া আমার দোকানে কিছু রাখি না। কে কেনে জিজ্ঞেস করছেন? এই এই দেখুন, এই তো এই দক্ষিণ পাড়াতেই ঘরে একটা একটা করে গেছে প্রায় 10টা মতো। বাঁধখোলাতেও গেছে ধরুন গোটা 8 আর চৌধুরী বাড়িতেই 5টা। তাছাড়া ওই খুচরো নগদ বিক্রি তো আছে। দোকানের হাত থেকে খাতাটা নিয়ে পরাশর খাতার পাতাটার উপর চোখ বোলালো। বাইরের মানুষ সেদিকের কিছু তো জানি না, এ গায়ে পয়সাওয়ালা ভদ্রলোক তাহলে অনেক আছেন। তা আছেন, তবে শুধু বড় লোকেরাই নয় মশাই, শৌখিন জিনিস আজকাল সবাই কিনে নিয়ে যায়। দোকানি খাতা ফেরত নিয়ে যথাস্থানে রেখে দিলেন। তাহলে আর কি করা যাবে, একটাই মাত্র যখন আছে ওটাই দিন। আপনাদের গাঁ দেশের দোকানের দস্তুর দেখলাম ভালো। খাতায় লেখা মানেই তো ধার, আর বেশিরভাগই তাই, এমনকি চৌধুরী বাড়িরও। হ্যাঁ, এখানে ধারের কারবার তো করতেই হয়। আদায় হয়তো সব সব কি আর হয়, তবে আশা করে থাকা ছাড়া উপায় আর কি। আপনাদের গ্রামটা কিন্তু চমৎকার লাগলো মশাই, এমন গ্রাম আজকাল চোখেই পড়ে না। দেখে মনে হলো আপনাদের রাজাবাবু মানে দেবপ্রতাপ চৌধুরী সব কিছুর পেছনে আছেন। হ্যাঁ, তা আছেন, তিনি ছাড়া থাকবেনই বা কে? এবার ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হবেন বোধহয়, কিন্তু গাঁয়ের পেছনে টাকা ঢালতে যদি চৌধুরী বাড়ি নিলাম হয়ে যায়, সে কি লজ্জার কথা হবে না? দেখে তো মনে হয় না। দেখে আর কি মনে হবে? ওপরের খোসা দেখে ভেতরে ফোঁবরা কিনা বোঝা যায় কি সব সময়? আচ্ছা, নমস্কার। হঠাৎ যেন যতখানি উচিত তার চেয়েও অনেক বেশি বলে ফেলেছেন হুঁশ হওয়ায় দোকানি একটু যেন অভদ্রভাবেই নমস্কার করে আলাপটায় ছেদ টানলেন। দোকান থেকে বেরিয়ে খানিক নীরবেই পাশাপাশি হাঁটলাম। দোকানের রাস্তা থেকে বাঁক নিয়ে চৌধুরী বাড়ি ছাড়িয়ে জাঙাল বাড়ির পথ ধরবার পর কৌতূহল আর বিরক্তি কোনোটাই আর চেপে রাখতে পারলাম না। তুমি গোয়েন্দা গোয়েন্দা খেলা শুরু করেছো বুঝতে পারছি, কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন? কেন তুমি জানো না মণিহারি দোকানে গিয়ে ওই তরল আলতা কেনবার ভরম করে অতখানি সময় নষ্ট করার কিছু দরকার ছিল? বাহ, একটা কিছু না কিনলে আলাপ কি করে জমানো যাবে? তাহলে তরল আলতা, আর একটা নয়, একেবারে 1 ডজন। দোকানের কাছে আমাদের মাথা খারাপ প্রমাণ করার খুব দরকার ছিল কি? আরে তাই তো ছিল, মাথা খারাপ মনে করলে লোকে তবু বেশি সাবধান না হয়ে 2-4টে গুজ্জ কথা বলে ফেলে। আমাদের একটু ছিটিয়েল না ভাবালে অত কথা ওর পেট থেকে বের করতে পারতাম? নিজেদের পাগল ছাগল সাজিয়েও কি এমন দামি কথা তুমি বের করতে পেরেছো শুনি? যা জেনেছি তাতে আমাদের রহস্যের কোনো কিনারা হবে? তুমি কি মনে করো পিসেমশাই সদরে বায়োস্কোপ থিয়েটার দেখার লোভে লুকিয়ে আছেন? না, তা আর কি করে মনে করি। তাহলে পিসেমশাইয়ের রহস্য তো যেমন তেমনই রইল, আর চৌধুরী মশাইয়ের ওপর দোকানি ভদ্রলোক হয় তেমন সন্তুষ্ট নন, নয় তার অত্যন্ত হিতৈষী। এত হিতৈষী যে গাঁয়ের ভালো করতে চৌধুরী মশাই নিজের ক্ষতি করেন এ তিনি চান না। তার কথা যদি বাড়ানো না হয়, তবু তাতে চৌধুরী মশাইয়ের অবস্থা হয়তো যা মনে হয় তার চেয়ে খারাপ। এর বেশি আর কি জানা গেছে শুনি? চৌধুরী মশাই সম্পর্কে এখন আরো দামি কথা জানা যাবে বলে মনে হচ্ছে। আমার সব গুরুগম্ভীর বক্তব্য যেন তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিয়ে পরাশর সামনের দিকে হাতটা বাড়িয়ে কি যেন দেখালো। 10 আনি গ্রাম ছাড়িয়ে তখন আমরা পাথুরে ডাঙার মেঠো রাস্তায় পড়েছি। কিছু দূর গিয়েই এই রাস্তাটা স্টেশনের রাস্তার সঙ্গে মিশেছে। পরাশরের নির্দেশ মতো সামনে দূরের দিকে চেয়ে যা দেখলাম, প্রথমটায় তেমন কিছু বুঝতে পারলাম না। স্টেশনের রাস্তার প্রায় কাছাকাছি জনাচারেক ভারী কাঁধে ভাড়া নিয়ে আসছে। ভাড়ায় বাঁধা বড় কেরোসিনের টিনগুলো যে খালি, তা তাদের কাঁধে ভাড়া নেওয়া আর হাঁটার ধরনেই বোঝা যায়। ভারী কজন আমাদের কাছাকাছি এসে পৌঁছবার আগেই অবশ্য ব্যাপারটা আমি আঁচ করে ফেলেছিলাম। কি গো ভালো মানুষের পোড়া, জাঙাল বাড়িতে জল দিয়ে ফিরছো না? আগে হ্যাঁ বাবু। ওখানে দেখলে কাউকে? না বাবু, দিদিমণিরা কেউ ছিলেন না, দরজায় তালা দেওয়া। খালি একজন মুনিশ ওই বাইরে ইদারা পাড়ে বসেছিল, বললো ইদারার জলে ইঁদুর মরে পচে গেছে, তাই জল খারাপ।
তা জল ভালো করে রেখেছো তো? আগে হ্যাঁ, ওই মুনিশি যেখানে রাখবা দেখিয়ে দিল। বেশ বেশ, তাহলেই হলো। এই বলে পরাশর তাদের বিদায় দিল। ভারীরা চলে যাওয়ার পর আবার হাঁটতে হাঁটতে ওই জল পাঠানোর ব্যাপারে আশ্চর্য ও কৃতজ্ঞ হওয়ার সঙ্গে জাঙাল বাড়ির দুরবস্থার কথাও ভাবছিলাম। এক এক করে আর সকলের পরে পিসেমশাইয়ের একান্ত বিশ্বাসী দশরথ পাহারার কাজ ছেড়ে পালাবার পরে পিসেমশাই কোথা থেকে এই দামুকে জোগাড় করে এনেছিলেন শুনেছি। এই দামই একমাত্র এখনো টিকে আছে। অবশ্য রাত্রে সে জাঙাল বাড়িতে থাকে না, বিকেলবেলায় ঘরে চলে যাওয়ার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। এই দামু আর কদিন থাকবে কে জানে। কি বুঝলে এই জল পাঠানোর ব্যাপারে? এতে আর বোঝাবুঝির কি আছে? কিছু নেই। কে জল পাঠিয়েছে তা নিশ্চয়ই বুঝেছো। সেটা বোঝার জন্য খুব সূক্ষ্ম বুদ্ধির দরকার বটে। হুকুমটা যে চৌধুরী মশাইয়ের সে কথা ভাবা তো অসম্ভব, তাই না? কিন্তু এই জল পাঠানো মানে যে জাঙাল বাড়িতে চৌধুরী মশাইয়ের চর থাকা, সেটা ভেবে দেখেছ? আমাদের ইঁদারায় জলে রক্তের কথা আমরা গাঁয়ে এসে কিন্তু ঘুণাক্ষরেও কাউকে জানাইনি। শর্মিরাও স্টেশনে গিয়ে তা বক্সিবাবুকে জানায়নি বলেই আশা করি। আর জানালেও চৌধুরী বাড়িতে তো টেলিফোন নেই। সে খবর রানার ছুটিয়েও আধ ঘন্টার আগে চৌধুরী মশাইয়ের কাছে পাঠানো সম্ভব নয়। চৌধুরী মশাই যে এ খবর অনেক আগেই পেয়েছেন তা এখান থেকে ভারীদের জাঙালবাড়ি পর্যন্ত গিয়ে জল দিয়ে এতখানি ফিরে আসা দেখেই বোঝা যায়। খবর তিনি একমাত্র গোবর্ধনের কাছেই পেতে পারেন। আর গাঁয়ে যখন কোনো খবর রটেনি, শুধু চৌধুরী মশাই একাই জেনেছেন, তখন গোবর্ধনই চৌধুরী মশাইয়ের চর। হঠাৎ পেছনে হর্নের আওয়াজে ফিরে তাকিয়ে দেখি চৌধুরী মশাই স্বয়ং তার হুড খোলা মরেস গাড়িটা চালিয়ে আসছেন। জাঙাল বাড়ি পর্যন্ত আর হাঁটতে হলো না, তাঁর গাড়িতেই গেলাম। চৌধুরী মশাই আমাদের দেখেই গাড়ি থামিয়েছিলেন। সামনে তার পাশে পরাশর বসল আর আমি পেছনের সিটে। পেছনের সিটে একটু আড়ষ্ট হয়েই বসতে হলো, কারণ শাল পাতা মোড়া দিয়ে বাঁধা একটা বড় ঝুড়ি সেখানে বেশিরভাগ জায়গা নিয়ে আছে। এরকম সুযোগ পেয়ে পরাশর জল পাঠানোর কথাটা তুলতে দেরি করবে না ভেবেছিলাম, কিন্তু পরাশরের সেরকম কোনো লক্ষণই দেখলাম না। সে যেন এখানকার দৃশ্যের প্রতি আকৃষ্ট হয়ে উঠেছে। কিছুক্ষণ পরাশরের মুখ খোলার জন্য অপেক্ষা করে তারপর নিজেই কথাটা তুলব বলে ঠিক করলাম। কিন্তু চৌধুরী মশাই সত্যিই যেন মনের কথা টের পাওয়ার মতো টুকটাক কিছু জানেন। আমি কিছু বলার আগেই নিজে থেকে বললেন, কি ভাগ্যি আজকে সকালেই গোবর্ধনের সঙ্গে দেখা, নইলে ওদের আরও কতক্ষণ এ দুঃখ সইতে হতো কে জানে। গোবর্ধনের সঙ্গে দেখা হয়েছে এই রাস্তাতেই? হ্যাঁ, আমরা সকালে আপনাদের ওখানেই যাচ্ছিলাম, আপনাদের সুবিধে অসুবিধে কি হলো না হলো খোঁজ খবর নিতে। দেখুন, সিংহরায় মশাই যখন নেই তখন এখানকার অতিথি হিসেবে আপনাদের একটু দেখাশোনা আমাদের কাউকেই করতে হয়। সাত সকালে আমাদের খোঁজ খবর নিতে দশানি থেকে জাঙাল বাড়ি যাওয়ার কাহিনীটা বেশ দুর্বলই মনে হলো। তাই বোধহয় ওই ভুয়ো কৈফিয়তটা দেবপ্রতাপ চৌধুরী অত বিস্তারিতভাবে দিয়ে তারপর আসল কথায় পৌঁছলেন। এই রাস্তাতেই মোটর নিয়ে যেতে যেতে গোবর্ধনকে ভয়ে প্রায় দিশাহারা অবস্থায় ছুটে আসতে দেখি। তাকে দাঁড় করিয়ে বেশ ধমক টমক দিয়ে জাঙাল বাড়ির ইঁদারায় রক্তের ব্যাপারটা জানলাম। তৎক্ষণাৎ গোবর্ধনকে গাড়িতে তুলে বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব ভারী দিয়ে জল পাঠাবার ব্যবস্থা করলাম। আর গোবর্ধনকেও বলে দিলাম ঘুণাক্ষরেও এই কথা গাঁয়ের কাউকে কিচ্ছু না জানাতে। আমি আগে থাকতেই অবশ্য এদিক দিয়ে সাবধান হয়েছি। এখানকার দারোগাও আমার সঙ্গে একমত হয়ে আমাকে সাহায্য করেছেন। সিংহরায় মশাই ঝগড়াঝাঁটি করে বা অন্য কোনো তুচ্ছ কারণে বাড়ি ছেড়ে চলে গেছেন, এর বেশি এখানকার কেউ কিন্তু কিছু জানে না। মহিন্দর তার ভয় পাওয়ার কথা গোড়ার দিকে একটু চাউর করেছিল, কিন্তু এখানকার লোকের কাছে না সেটা নতুন কিছু নয়। জাঙালবাড়ি আর গড়মহল ভয়ের জায়গা, তারা এখানে অনেক কাল থেকেই জানে। আর তাছাড়া মহিন্দর নিজে কমাস ধরে গাঁ ছাড়া,
সুতরাং সেদিক দিয়ে আর কোনো ভাবনা নেই। এবার যা ভয় করছিলাম চৌধুরী মশাই সেই প্রশ্নই তুললেন। আচ্ছা, আপনারা তো গাঁয়ে আমার খোঁজেই এসেছিলেন নিশ্চয়ই, কিন্তু বাড়িতে দেখা না করে ফিরে যাচ্ছিলেন যে? জবাব দেওয়ার মতো কোনো মিথ্যে কৈফিয়ত চটপট বানাতে না পেরে আমার অবস্থা তখন অত্যন্ত কাহিল। পরাশরই এবার প্রকৃতি ধ্যান থেকে হঠাৎ জেগে উঠে মুখ রক্ষা করল। পথে আপনার পাঠানো ভারীদের সঙ্গে দেখা হয়ে গেল যে এ জল আপনি ছাড়া যে আর কেউ পাঠাননি তা বুঝে আপনাকে বিরক্ত না করে ওই গ্রামটাই একটু ঘুরে এলাম। তা বেশ করেছেন। আর একদিন কিন্তু আমার বাড়িতে পায়ের ধুলো দেওয়া চাই। নিশ্চয়ই, এখানে এলে আপনার বাড়ি না দেখে গেলে আমাদেরই তো লোকসান। চৌধুরী মশাই তার ভারীদের জেরা করে কখন আমাদের সঙ্গে দেখা হয়েছে আশা করি তা জানতে চাইবেন না। জাঙ্গাল বাড়ি পৌঁছে দেখলাম শর্মিলা আর বিনতা আগেই ফিরে এসেছে। গাড়ির শব্দে তারা দুজনেই ভেতর থেকে বাইরে এসে দাঁড়িয়েছিল। যিনি এত কষ্ট করে তৃষ্ণার জল পাঠিয়ে নিজে আবার খোঁজও নিতে এসেছেন সেই হিতৈষী ভদ্রলোকের অভ্যর্থনাটা কিন্তু যথোচিত হলো না। সেই শাল পাতা ঢাকা ঝুড়িটার রহস্য এবার বোঝা গেল। চৌধুরী মশাই নিজেই ঝুড়িটা বের করে শর্মিলার দিকে এগিয়ে গেলেন। আমরা তখন কৌতুক মিশ্রিত কৌতূহলে ব্যাপারটা দেখছি। এটা কি? অত বড় জোয়ান বীর পুরুষের মতো চেহারার মানুষটা যেন চোরের মতো এতটুকু হয়ে গেলেন। অপরাধীর মতো চৌধুরী মশাই বললেন, এতে এই সামান্য কিছু খাবার দাবার আছে। ভোরবেলা ইদারার ওই অবস্থাটা শুনে রান্নাবান্নার অসুবিধা হবে বুঝলাম, তাই কিছু লুচি তরকারি আর মিষ্টি এনেছি। তা বেশ করেছেন। কাল রাত্রি থেকে এখনো পর্যন্ত পেটে কিছু না পড়ায় খিদে নাড়িভুঁড়ি ছিঁড়ে যাওয়ার জোগাড়। যা উপকার করেছেন তাতে আপনাকে ধন্যবাদ দেবার ভাষা নেই। চলো চলো, আর তর সইছে না। ভেতরে গিয়ে খাবারগুলোর একটু সৎ ব্যবহার করা যাক আগে। আপনিও আসুন চৌধুরী মশাই। আমি? না না। বাহ, আপনি না থাকলে হয়। বলে একরকম জোর করেই চৌধুরী মশাইকে ধরে নিয়ে গেল পরাশর। চৌধুরী মশাই খাবার যা এনেছিলেন তা আমাদের 3 বেলা খেয়েও ফুরোবার নয়। বিপদের দিনে ভোজটা ভালোই হলো। চৌধুরী মশাইকেই যেন মনে হলো সবচেয়ে কৃতার্থ। সেটা শর্মিলার পাশে বসতে পাওয়ার জন্য কিনা বলা অবশ্য শক্ত। কথায় কথায় তার সেই পুরনো আর্জিটাই তিনি আবার একবার জানালেন। এত কষ্ট করাচ্ছে, ইদারাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের ওখানে কদিন থাকবেন চলুন না। আমাদের বাড়ি ছাড়াবার যখন এত আগ্রহ, তখন অমন একটা ভুল করা আপনার উচিত হয়নি। কি ভুল? ভারীদের দিয়ে অত কষ্ট করে এখানে জল পাঠানো। জল না পেলে আমরা নিজেরাই হয়তো ব্যস্ত হয়ে আপনার অনুগ্রহের জন্য ছুটতাম। সবার আগে পরাশর জোর করে গলা ছেড়ে হেসে উঠে হাওয়াটা হালকানা করে দিলে কথাগুলো ঠাট্টা বলে চালিয়ে দেওয়াই কঠিন হতো। চৌধুরী মশাই আমাদের সঙ্গে হেসেছেন শেষ পর্যন্ত, কিন্তু তেমন প্রাণ খুলে বোধহয় নয়। চৌধুরী মশাই খাওয়া দাওয়ার পর দুপুরেই বিদায় নিয়েছেন। মনে যাই থাক, বাইরে বিশেষ কিছু ভাবান্তর তিনি বুঝতে দেননি। যাওয়ার আগে ইদারার জল তুলে পরিষ্কার করাবার জন্য পাম্পের ব্যবস্থা যে আগেই করে এসেছেন এবং আগামীকাল থেকে সে কাজ যে আরম্ভ হবে তাও জানিয়ে গেছেন। চৌধুরী মশাই চলে যাওয়ার পর বিনতাকে এই প্রথম আর এক মূর্তিতে দেখে আমি তো একেবারে অবাক। তার চোখে সে কি তেজ, আর মুখে সে কি বকুনির খই ফোঁটা। বকুনি আবার অন্য কাউকে নয়, শর্মিলাকেই। ভদ্রলোক যদি তোমার দুচক্ষের বিষও হয়ে থাকেন, তবুও মুখে অন্তত তার সঙ্গে ভদ্রতা তো রাখা যায়। আমাদের ইদারার জল নষ্ট হয়েছে জেনে ভদ্রলোক যেমন করেই হোক জলের ব্যবস্থা করেছেন, আর আমাদের খাওয়ার অসুবিধার কথা ভেবে নিজের সঙ্গে করে রাজভোগের যোগ্য খাবার নিয়ে এসেছেন। এই তো তার অপরাধ। তার জন্য তাকে অপমান করে আঁতে ঘা দিয়ে অমন কটু কথাগুলো না শোনালেই হতো না?
তুই একেবারে এত হাবুডুবু খাচ্ছিস তা কি আর জানি? তাহলে তো মুখে মধু মেখে ভদ্রলোকের সঙ্গে কথা বলতাম, তাই না? কিন্তু বিনতার মেজাজ আজ একেবারে অন্যরকম। এসব ঠাট্টায় তাকে থামানো যায়নি। শেষ পর্যন্ত তার ভর্ৎসনার তোড় সহ্য করতে না পেরে শর্মিলাকেই পিঠ টান দিতে হয়েছে আমাদের কাছ থেকে। শর্মিলা চলে যাবার পরই কিন্তু বিনতার মুখের ভাব যেন ম্যাজিকে বদলে গিয়ে সেখানে হাসি ফুটে উঠেছে। আমিও তাই ভেবেছিলাম। তবে খুব ভালো করেছো অমন করে কথাগুলো শুনিয়ে। শর্মির একটু বকা খাওয়ার দরকার ছিল। আসলেও নিজের মনটাকে চিনতে চাইছে না, তাই এত বেয়াড়া বদমেজাজি। তার মানে আপনি কি বলতে চান? চৌধুরী মশাইকে নিয়ে শর্মিলা দেবীর কিছু দুর্বলতা আছে ভেতরে ভেতরে? যা আছে তাকে কিছু দুর্বলতা বলে না। কিন্তু যেটা দুর্বলতা মনে করছো সেটা সন্দেহ, আর তার জন্য বিরাগের প্রকাশও তো হতে পারে। শর্মী চৌধুরী মশাইকে সন্দেহ করে, এটা তো ঠিক। সে তো শখের সন্দেহ, কিংবা নিজের মনের আসল কথাটা চেপে দেওয়ার জন্য মিথ্যে সন্দেহের ফিকির মাত্র। অবশ্য ওর মন নিজের অজান্তেই নিজেকে ঠকাচ্ছে। মনস্তত্ত্বের এরকম জটিলতার দৃষ্টান্ত যথেষ্ট পাওয়া যায় বটে, কিন্তু চৌধুরী মশাইকে সন্দেহ করার যথার্থ কারণ যে প্রচুর। কি সেগুলো শুনি? বলছি, কিন্তু তার আগে তোমরা বক্সিবাবুর কাছে যে কাজের জন্য গেছিলে তার কি হলো? কোনো উত্তরই পাইনি। তিনি স্টেশনেই ছিলেন না। তার জায়গায় আর একজনকে কাজ করতে দেখেছো, তাই তো? আমিও তাই ভেবেছিলাম। তোমার গোয়েন্দাগিরির ভরং একেবারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু এবার। ঠিক বলেছেন জলধরবাবু। শর্মিলা কিছুক্ষণ আগেকার বকুনির জ্বালা ভুলে হাসি মুখে এসে বিনতার পাশেই বসেছে। খানিক আগে কখন সে বসবার ঘরে ফিরে এসেছে লক্ষ্য করিনি। শর্মিলার সমর্থন পেয়ে এবার আরও জোর দিয়েই পরাশরকে আক্রমণ করলাম। সাহিত্যের নাম করা সব গোয়েন্দার মতো এই দুদিনেই অনেক ধাঁধার প্যাঁচ তুমি ছেড়েছ। সব তোমায় এখন ব্যাখ্যা করতে হবে। বলো। যেমন আজ সকালবেলার ওই মাছ দুটো, সে দুটো কোথায় কেমন করে পেলে, আর সেই মাছই এখানকার রহস্যের একটা খেই বলে আমাদের ধোঁকা দিলে কেন, সেইটুকু জানতে চাই। তারপর ধরো। দাঁড়াও, একটা একটা করে উত্তর শোনো, নইলে গুলিয়ে ফেলবে। প্রথমত, মাছটা কোথায় পেয়েছি, তাই না? পেয়েছি গড়মহলের উত্তর দিকের একটা ডোবাতে। নদীর বাঁওড় মজে গিয়ে সেখানে একটা জলা জংলা হয়েছে, তোমরা তো জানো। সেই মজা জলা জংলার মাঝে ছোটোখাটো দু একটা এরকম ডোবা আছে। আর একটা আছে একেবারে গড়মহলের লাগোয়া। ভূতের ভয়ে গাঁয়ের লোক পারতপক্ষে এদিক মারায় না। দু একজন ভরসা করে দিনের বেলা শাল শোল ধরবার জন্য ন্যাটা খোলসে বড়শিতে গেঁথে তার উপর সুতো পাড়ের পোঁতা বাঁশে টাসে বেঁধে দিয়ে যায়। এ মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে থাকতে হয় না। মাছ গাঁথলে তার পরের দিন বেলায় কোনো এক সময় এসে নিয়ে গেলেই হলো। তোমার কাছে মৎস্য শিকার বিদ্যা শিখতে চাইনি। ওখানে এরকম মাছ পাওয়া যায় সেটা তুমি জানলে কি করে? জানলাম মহিন্দরের কীর্তি থেকে। মহিন্দার কোথায় ভিড়মি খেয়েছে তা তো শুনেছ, কিন্তু এত জায়গা থাকতে গড়মহলের ওই জায়গাতেই দাঁত কপাটি লাগতে গেল কেন, সেটা কি ভেবে দেখেছো কেউ? ওখানে না গেলে তাকে তো আর গড়মহলের ভূত দেখতে হয় না। মহিন্দরের প্রত্নতত্ত্বে উৎসাহ নেই বক্সিবাবু বা ওই চৌধুরী মশাইয়ের মতো। সেই কারণটা কিছুটা অনুমান করে তা খুঁজতেই আজ ভোরে ওখানে গিয়ে ওই ডোবা ও বড়শিতে গাঁথা শোল মাছ দুটোকে দেখতে পাই। মহিন্দর এদিকের ডোবাগুলোর কথা জানে। এখানে কাজ নিয়ে এসে সে হ্রদ দেখার সঙ্গে কলা বেচার মতো মাছ ধরত, কিন্তু সন্ধেবেলা ভয়ে ভয়ে ওদিকে যাবার পর বক্সিবাবুকে গড়মহলের অন্ধকার থেকে বেরিয়ে আসতে দেখে সে নিজেকে সামলাতে পারেনি। বক্সিবাবুর নাড়া খেয়ে হুঁশ হওয়ার পর তার আর সাহস হয়নি ওই মাছ দুটো খুলে নিয়ে যেতে। সুতরাং এই মাছ দুটোয় মহিন্দরের ভিড়মি খাওয়ার রহস্য যেমন বোঝা যাচ্ছে, তেমনি বক্সিবাবু সেদিনের বিবরণ যা দিয়েছেন তাও সত্যি বলে বোঝা যাচ্ছে। সকালে ইঁদারার জলে রক্ত দেখে এরকম কিছু যে ঘটবে তার
প্রমাণ আগেই পেয়েছো বলে বাহাদুরি করছিলে কেন? কি প্রমাণ পেয়েছিলে? প্রমাণ? রক্ত থেকে যা প্রমাণ পাওয়া যায় তাই পেয়েছিলাম। প্রমাণ পেয়েছিলাম খুনের। খুন অবশ্য মানুষকে নয়, একটা হাঁসকে। যে ডোবায় মাছ দুটো পেয়েছিলাম তারই পাশে আগাছার জঙ্গলে পালকগুলো পড়েছিল। পালকগুলো দেখেই বুঝেছিলাম সেগুলো খুব বেশি আগে মারা হাঁসের নয়। তাছাড়া ওই হাঁসের আর্তনাদেই রাত্রে আমি জেগে উঠে বাইরে বেরোই। কখন? তখন প্রায় ভোর 4টে। ঘুম অবশ্য আমার আগেই ভেঙেছিল। আসলে প্রথম রাতটা ঘুমিয়ে নিয়েছিলাম শেষ রাতটা জাগবো বলেই। আমরা আশার দরুন নতুন কিছু ঘটবে সেটা আমি আগেই অনুমান করেছিলাম। শেষ রাতের দিকেই তা হওয়া সম্ভব বলে সজাগও ছিলাম। হাঁসের আওয়াজটা শুনে প্রথমটাই কিছু বুঝতে পারিনি। ডাকটা পাখির তা বুঝেছিলাম, তবে অজানা কোনো পাখির ডাক হতে পারে ভেবে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। বার দুয়েকের পর সেরকম আর কোনো ডাক না শুনে অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে বারান্দায় একটা থামের আড়ালে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। ইদারার দিকটায় আমার নজর ছিল না। শর্মিলা আর বিনতাকে ভয় দেখাবার জন্যই তাদের ঘরের কাছেই কিছু একটা হবে ভেবে সেদিকেই নজর রেখেছিলাম। আর সেখানেই আমার ভুল হয়েছিল। আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকেছি তার মধ্যেই হয়তো ইঁদারায় রক্ত ঢালার কাজটা সারা হয়ে গেছে। আকাশে একটু আলো ফুটতে দেখে পাহাড়ার আর কোনো দরকার নেই বুঝে মহিন্দরের রহস্যটা সমাধান করতে আমি গড়মহলের উত্তরে গেলাম। সেখান থেকে ফেরবার মুখেই তো তোমাদের সঙ্গে দেখা। শর্মিলা আর বিনতা দেবী স্টেশনে গিয়ে বক্সিবাবুর বদলে আরেকজনকে সেখানে কাজ করতে দেখবেন, এই নির্ভুল গণনা কেমন করে করলে? তোমার দিব্য দৃষ্টি আছে বলে তো জানি না। দিব্য দৃষ্টি নয় হে, কান সজাগ থাকলে এই নির্ভুল গণনা তুমিও করতে পারতে। মোটরে আমাদের তুলে এখানে আসবার সময় চৌধুরী মশাই কি বলেছিলেন একটু মনে করে দেখো তো। পারবে না তো? বলেছিলেন আমরা 7 সকালে জাঙ্গাল বাড়িতেই যাচ্ছিলাম। আমরা বলতে কাদের বোঝাতে পারে? চৌধুরী মশাই ওই 7 সকালে তার ভাইজেদের নিয়ে নিশ্চয়ই এখানে আসছিলেন না। সুতরাং তার সঙ্গে বক্সিবাবুই ছিলেন বলে ধরা যেতে পারে। কিন্তু ডাউনের একটা প্যাসেঞ্জার ওই সকালেই আসে। সেই সময় স্টেশন মাস্টার হিসাবে বক্সিবাবুর স্টেশনে থাকা বাধ্যতামূলক। তা না থাকলে তার জায়গায় নিশ্চয়ই অন্য কেউ কাজ করছে। কিন্তু বক্সিবাবু হঠাৎ কাজের সময় স্টেশন ছেড়ে যাবেন কেন? তার জায়গায় কাজ করবার অন্য লোক তিনি পেলেনই বা কি করে? পেলেন কাজ থেকে ছুটি নেবার দরুন, বা চাকরি যাবার জন্যও হতে পারে। কিন্তু চাকরি গেলে বক্সিবাবু কি করবেন? এই জায়গা ছাড়তে হলে উনি তো বাঁচবেন না। স্টেশন ছাড়লেও এ জায়গা থেকে যাবার দরকার নাও হতে পারে। হয়তো চৌধুরী মশাইয়েরই অতিথি হয়ে থাকবেন। কিন্তু আপনার মতে চৌধুরী মশাইয়ের ওরকম উদার হবার তো কথা নয়। আমি শুধু বলছি চৌধুরী মশাইকে এখানকার রহস্যের ব্যাপারে সন্দেহ করার কারণ প্রচুর। তাছাড়া শুনলাম যে এখানকার উন্নতির জন্য প্রচুর খরচা করে তিনি প্রায় দেউলিয়া হতে বসেছেন, এরকম ধারণাও অনেকের আছে। উনি মুখে সহানুভূতি দেখানো আর উপরে উপরে সাহায্য করার ভান করে তলে তলে আমাদের তাড়াবার জন্য ষড়যন্ত্র করছেন বলতে চাও? উনি করছেন এমন কথা বলছি না, তবে করবার কারণ ওর আছে বই কি। বক্সিবাবুর কাছ থেকে প্রত্নতত্ত্বের নেশা ধরার সঙ্গে ওর মনে এখানকার গুপ্তধন উদ্ধারের লোভ হওয়া খুব আশ্চর্য কিছু নয়। সেরকম গুপ্তধন পেলে ওর সব আর্থিক সমস্যা মিটে যায়। কিন্তু সেই গুপ্তধনও পাওয়া চাই গোপনে, আর কেউ যাতে তাতে দাবি দাওয়া না করতে পারে। একা সিংহরায় মশাই থাকলে তো তেমন কোনো ভাবনা ছিল না, কিন্তু তোমরা এখানে গ্রামলক্ষ্মী সমবায় ছড়িয়ে বসলে ওর তো দারুণ অসুবিধে। তাই তোমাদের তাড়াবার আগ্রহ ওর থাকতেই পারে। শুধু ওরই হতে পারে লোভ, বক্সিবাবুর হতে পারে না? তাও পারে হয়তো। হয়তো নয়, খুব বেশি রকম হতে পারে। প্রত্নতত্ত্ব সম্বন্ধে দারুণ আগ্রহ কিন্তু তাঁরই। তিনি এ বিষয়ে পাগল বললেই হয়। ঘর সংসার চাকরির উন্নতি সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন শুধুমাত্র এর জন্য। তার সব আশায় হয়তো ছাই পড়বার উপক্রম হয়েছে। তুমি যা বলছো তাতে হয় তিনি বদলি হয়েছেন বা তার চাকরি গেছে। এ খবর নিশ্চয়ই তিনি বেশ কিছুদিন আগেই পেয়েছেন।
তাই যেমন করে হোক এখানকার গুপ্তধন উদ্ধারের জন্য তিনি পাগল হয়ে উঠেছেন। মহিন্দর তাকে দেখে যেদিন ভয় পায় সেদিন সেই সন্ধ্যার অন্ধকারেও গড়মহলে ঘোরাফেরা করতে তার বাঁধেনি। হয়তো ইতিমধ্যেই বেশ স্পষ্ট কোনো হদিশ তিনি পেয়েছেন। তাই আমাদের যেমন করে হোক যত তাড়াতাড়ি সম্ভব তাড়ানো তার অত্যন্ত দরকার হয়ে পড়েছে। তাই পিসিমশাইকে ভুলিয়ে কোথাও নিয়ে গিয়ে বন্দি করে রেখে তিনি আমাদের ভয় দেখাবার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, তোমার যুক্তিগুলোও হেলাফেলা করবার নয়। তোমার কথা শুনতে শুনতে আরও কয়েকটা কথা আমার মাথায় এলো। তাতেই মনে হচ্ছে এই রহস্যের মীমাংসার বোধহয় আর দেরি নেই। আর দেরি নেই? কিন্তু কি থেকে? অনেক কিছু থেকে, যেমন ধরো দশানির স্পেশাল বিড়ি থেকে। সে আবার কি? রহস্যের মীমাংসা হবেই, শুধু আমার যদি একটা কথায় তোমরা রাজি হও। কি কথা? কালই আমাদের এখান থেকে চলে যাবার ব্যবস্থা করতে হবে। পরশুর মধ্যেই এই রহস্যের মীমাংসা হয়ে যাবে বলছো? হ্যাঁ, হবে, যদি আমার কথা রাখো। বেশ, তাই রাখবো। ও কি, যাচ্ছ কোথায়? বাহ, সব ব্যবস্থা করতে হবে না? কি ব্যবস্থা করতে কে জানে। পরাশর সেই যে গেল, রাত 9টার আগে ফিরল না। তার জন্য চিন্তিত হয়ে উঠেছিলাম আমরা। ইতিমধ্যে বিনোতাকে একবার একলা পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। বলবার এত কথা থাকতেও কি বলবো ঠিক করে উঠতে পারিনি। শুধু পরাশরকে নিয়ে একটু ঠাট্টা করার চেষ্টা করেছিলাম। পরাশর তো আর একদিনেই সব রহস্যের মীমাংসা করে ফেলছে। আপনি খুশি নিশ্চয়ই? মীমাংসা করলে নিশ্চয়ই খুশি হব। কেন, আপনি হবেন না? না, মীমাংসা হলেই তো আমাদের এখানকার পালা শেষ। বিনোতা কথাটা কিভাবে নিল তা জানবারও সুযোগ পাইনি। শর্মিলার ডাকে বিনোতাকে তখনই চলে যেতে হলো। পরের দিনটা কাটল যাবার আয়োজন নিয়ে। সকাল থেকেই শুরু হলো বাঁধা ছাদা গোছগাছ। চৌধুরী মশাই এসে আমাদের যাওয়ার কথা জেনে গিয়েছেন। পরের দিনই ইদারা পাম্প করে পরিষ্কার করবার ব্যবস্থা সত্ত্বেও আমরা চলে যাচ্ছি বলে দুঃখ প্রকাশও করেছেন। খবর পেয়ে বক্সিবাবু একবার এসেছেন। তার মুখেই শোনা গেছে তিনি এখন ছুটিতে আছেন চৌধুরী বাড়িরই অতিথি হয়ে। সন্ধ্যের পর গাড়ি। চৌধুরী মশাই নিজে বিকেলে গাড়ি নিয়ে আসবেন কথা দিয়েছেন আমাদের স্টেশনে পৌঁছে দিতে। মালপত্র নিয়ে যাবার লোকের ব্যবস্থাও তিনিই করবেন বলে আশ্বাস দিয়েছেন। কি কি যাবে 50 বার তাই গোনা হয়েছে। লোক বলতে মাত্র 2 জন, চৌধুরী মশাইয়ের লোক গোবর্ধন আর দামু। তাদের দিয়ে মালপত্র বাঁধা খোলা কতবার হয়েছে তার ঠিক নেই। অবশ্য মোটা বকশিসও তাদের দেওয়া হয়েছে আগে থাকতে। তাদের সঙ্গে পরাশরের অত অযথা বকবকানি আমার ভালো লাগেনি। আমরা যে চলে যাচ্ছি এই কথাটাই সবাইকে জানাবার কি দরকার ছিল? তার জায়গায় একবার কানে গেছে মুনিশ দুজনের সঙ্গে বকবক করতে করতে পরাশর বলছে, তোদের কোনো ভাবনা নেই রে। যাচ্ছি বটে ওদের সকলকে সঙ্গে করে নিয়ে, কিন্তু এই জায়গার মায়া ছেড়ে কদিনই বা থাকতে পারবে ওরা? দিদিমণিরা কদিন বাদেই দেখবি ঠিক ফিরে আসবে। কিছুক্ষণ বাদে পরাশরকে আলাদা ডেকে শর্মিলা আর বিনোতার সামনেই অভিযোগ করলাম। শর্মিলাও আমায় সমর্থন জানালো। ওদের ওসব কথা বলার কি দরকার ছিল তোমার? হ্যাঁ, এমন আহাম্মকি করে আজ রাত্রের মধ্যে তুমি রহস্যের মীমাংসা করবে? তাই তো, ওদের বেফাঁস কথাগুলো বলা উচিত হয়নি না? যাকে কোনো ভাবনা নেই, ওরা তো বিকেল হলেই চলে যাবে। তারপর আমরা কি করছি না করছি জানবে কোথা থেকে? আমি বলে দিচ্ছি, এ রহস্য নাটকের অদ্যই শেষ রজনী। মীমাংসা যা হওয়ার আজই হবে। পরাশরের চোখের হাসি হাসি ভাবটা ভালো লাগলো না আমার। মীমাংসা সত্যিই হলো, কিন্তু তার আগে সকলের যা ভোগান্তি হয়েছে তা কম নয়। সে দুর্ভোগ শুধু আমার কাছেই সৌভাগ্যের চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে। ঠিক হলো, 2টো দলে ভাগ হয়ে সমস্ত রাত আমরা গোপনে দুধার থেকে গঙ্গার তীরের দিকে আর পুরো গড়মহলের ওপর নজর রাখব। আমার সঙ্গে আছে বিনোতা আর পরাশরের সঙ্গে শর্মিলা।
আমাদের ওপর ভার পড়েছে নিঃশব্দে ওই পোড়ো বাড়ির কাছাকাছি কোথাও লুকিয়ে থেকে পাহারা দেওয়ার। পরাশর আর শর্মিলা গিয়েছে গঙ্গার ধারে। একটা আশ্চর্য ব্যাপার এই যে চৌধুরী মশাই তার কথা মতো আমাদের স্টেশনে পৌঁছে দিতে আসেননি, এমনকি গাড়িটা পাঠিয়ে দিতেও ভুলে গেছেন। একটু অদ্ভুত লাগলেও এ ভুলের গভীর তাৎপর্য তখনও বুঝতে পারিনি। কৃষ্ণপক্ষের রাত, একাদশী কি দ্বাদশী হবে। রাত 10টা বাজবার পর নিঃশব্দে একটা করে টর্চ আর ছোট একটা করে লাঠি নিয়ে আমরা দুদল জাঙালবাড়ি থেকে বেরিয়ে আলাদা আলাদা পথ ধরেছি। অবশ্য বিনতার হাতে টর্চটা দিয়ে লাঠিটা নিজের হাতে রেখেছি। বিনতা আর শর্মিলাকে সঙ্গে রাখবার ইচ্ছে অবশ্য পরাশরের প্রথমে ছিল না। ওরা দুজনে বাড়িতেই দরজা বন্ধ করে থাকবে আর আমরা দুজনে দুদিকে পাহারা দেব, এই প্রস্তাবই সে করেছিল। কিন্তু শর্মিলা তীব্র প্রতিবাদ জানিয়ে সে ব্যবস্থা নাকচ করে দিয়েছিল। এতদিন সব ধকল তো আমরাই সইলাম, আর এক রাত্রি পৌরুষ দেখিয়ে তোমরা আসল বাহাদুরিটুকু নেবে? সে হবে না। আমি অন্তত তোমাদের সঙ্গে থাকবই। আর আমি একলাই বাড়িতে থাকবো বুঝি? দল ভাগাভাগি হলো। তারপর বিনতা আমার দলে পড়েছে শর্মিলারই ব্যবস্থায়। গঙ্গার দিকে পাহারায় থাকাটা শুধু বেশি জরুরি নয়, বিপদের সম্ভাবনাও থাকতে পারে। পরাশর সেই ভারটা নিতে চাওয়ায় শর্মিলা আপত্তি করেনি। তাহলে তোমার সঙ্গেই আমায় থাকতে হবে। কেন? তুমি যতই বীরপুরুষ হও, এখানকার অলিগলি তো তোমার কিছু জানা নেই। কোথা দিয়ে ওরা আসে, কোন দিকে যায়, আমি সঙ্গে না থাকলে বুঝবে কি করে? আমরা নদীর দিকে থাকবো, আর এরা পাথুরে পোলের কাছে, এবং সেখান থেকেই গড়মহল আর পাথুরে পোল দুদিকেই ওরা নজর রাখবে। সেই ব্যবস্থা মতোই বিনতার সঙ্গে পাথুরে পোলের খানিক দূরে কটা খেজুর গাছের জটলার কাছে গিয়ে দাঁড়ালাম। গা ছমছম করা রাত, চাঁদ না থাকলেও আকাশে তারার যেন ফুল ফুটেছে, আর তার মৃদু আলোয় চোখ দুটো অভ্যস্ত হয়ে যাবার পর আবছাভাবে সবকিছু দেখাও যাচ্ছে। সেই আবছা ভাবটাই যেন আতঙ্ক মাখানো রহস্যটা আরো গাঢ় করে তুলেছে। গড়মহলের ধ্বংসস্তূপটা দিনের বেলাতেই কেমন একটু ভুতুড়ে গোছের দেখায়, ঈষৎ তরল অন্ধকারে সেটা যেন একটা বিভীষিকার সংকেত হয়ে উঠেছে। পাশাপাশি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওকে, বলে শিউরে উঠে বিনতা আমার কাজ ঘেঁষে দাঁড়ালো। শিউরে আমিও উঠেছিলাম। তারপর অবশ্য লজ্জিত হয়ে হেসে ফেললাম। আচমকা একটা হাওয়ার দমকে খেজুর গাছের পাতাগুলো দোলা খেয়ে মর্মরিত হয়ে উঠেছে। নিজের ভয় পাওয়াটা গোপন করে বিনতাকে একটু কৌতুকের স্বরে বললাম, ও কিছু নয়, খেজুরের পাতাগুলো হাওয়ায় নড়ছে। কিন্তু এখন ঘরে খিল দিয়ে ঘুমোলেই ভালো হতো মনে হচ্ছে নিশ্চয়ই। মোটেই না, ঘরে থাকলে ভয়েই আমি অজ্ঞান হয়ে যেতাম। যাক, বাইরে অজ্ঞান হবার তাহলে ভয় নেই বলছেন? অজ্ঞান হলে তো আপনি আছেন। উত্তরে যা বলতে যাচ্ছিলাম তা আর বলা হলো না। দেখছেন? হ্যাঁ, দেখতে আমিও পেয়েছি। পুরো গড়মহলের পেছন দিকে এক নিমেষের জন্য একটা আলোর চমক। কেউ টর্চটা টিপেই যেন নিভিয়ে দিয়েছে। পরাশর আর শর্মিলাই টর্চটা জ্বেলেছে ভাবতে পারতাম, কিন্তু তা তো সম্ভব নয়। তারা স্পষ্ট করে বলে দিয়েছে গড়মহলের সম্পূর্ণ বিপরীত দিকে গঙ্গার চড়ার দিকে তারা থাকবে। যদি কোনো কারণে তারা আসতে বাধ্যও হয়, তাহলেও টর্চ জেলে সংকেত দেবার কথা আমাদের মধ্যে হয়নি। সেই রকম কোনো গুরুতর কারণ উপস্থিত হলে আমরা সজোরে শীষ দিয়ে পরস্পরকে ডাকব, এই কথাই আছে। হঠাৎ এই টর্চ তাহলে কার হাতে জ্বলে উঠতে পারে?
আচ্ছা, এই পাথুরে পোল ছাড়া জাঙাল বাড়িতে তো অন্য রাস্তাতেও আসা যায়। আসা তো যে কোনো দিক দিয়েই যায়, তবে গাড়ির রাস্তাই একটাই। পূব দিকে তো গঙ্গার চড়া আগেই দেখেছেন, উত্তর দক্ষিণেও শুনেছেন যে এককালে বাউর ছিল, এখন আধ শুকনো জলা হয়ে আছে। পারতপক্ষে সেদিক দিয়ে কেউ আসে না। যার না এলে নয় তেমন কেউই এসেছে বলে মনে হচ্ছে। আসুন, ব্যাপারটা দেখতে হবে। সাবধানে কিন্তু, হ্যাঁ, অন্ধকারে আবার ছাড়াছাড়ি না হয়ে যায়। বাঁ কাঁধের স্পর্শটুকুর রোমাঞ্চ বুঝিয়ে দিল বিনতা আমার অত্যন্ত কাছ ঘেঁষে এসেছে। কিছু দূর পর্যন্ত সমতল মাঠের ওপর দিয়ে নির্বিঘ্নেই পেরোতে পারলাম। গড়মহলের কাছাকাছি যেতেই অসুবিধে শুরু হলো। এবড়ো খেবড়ো উঁচু নিচু জমি, এখানে সেখানে পোড়ো বাড়ির নানা ভাঙা চাংড়া পড়ে আছে। জংলা কাঁটা গাছের ঝোপও রয়েছে অনেক জায়গায়, কিন্তু টর্চ জ্বালবার উপায় নেই। অতি সাবধানে এই সব বাধা পেরিয়ে যখন গড়মহলের উত্তর দিকটায় পৌঁছলাম, তখন এতখানি কষ্ট বৃথাই হয়েছে মনে হলো। দৈত্যাকার গড়মহলের ধ্বংসস্তূপের তরুণী জায়গাটায় তারার আলোর ক্ষীণ দ্যুতিও নেই। এখানে কাউকে খুঁজে পাওয়া নেহাত দৈব সহায় না হলে অসম্ভব। অবশ্য সেই দৈবের সাহায্যই যে পাবো তা ভাবতে পারিনি। এদিক ওদিক একটু খুঁজে আবার পাথুরে পোলের দিকেই ফিরে যাব ভাবছি, এমন সময় বিনতা আমার হাতটা চেপে ধরল। পাদিকটায় চেয়ে দেখুন। দেখলাম এবং অবাক হলাম। গড়মহলের একটা ধসে পড়া ছাদের ধার দিয়ে তারা ভরা আকাশের খানিকটা দেখা যাচ্ছে। সেই তারা ছিটানো কালীবরণ আকাশের পেছনে যেন দুটি ছায়া দিয়ে গড়া মূর্তি দাঁড়িয়ে আছে। একজন বেশ লম্বা চওড়া জোয়ান মনে হয় আকার দেখে, আর তার পাশের জনকে ছোট বলেই মনে হলো। তারা কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের ভেতর দিকেই এগিয়ে গেল। যতদূর সম্ভব সন্তর্পণে তাদের অনুসরণ করলাম। অবশ্য অনুসরণ করা অত্যন্ত কঠিন। বাইরের তারা ভরা আকাশের ফালিটুকু পেছনে থাকায় তাদের সামান্য যেটুকু দেখা গিয়েছিল, গড়মহলের ভেতর দিকে এগিয়ে যাওয়ার পর গাঢ় অন্ধকারে তাও আর পাওয়া গেল না। কিছুটা আন্দাজে, কিছুটা থেমে থেমে পায়ের শব্দ ধরে খানিক দূর পর্যন্ত তবু কাছাকাছি থাকতে পারলাম। ছোট ছেলের মতো যাকে দেখেছি ইদারার ধারে ও ঘরের মেঝে, এর কি পায়ের রক্তাক্ত ছাপ পড়েছিল? অনুসরণের অসুবিধের দরুন এরা নাগালের বাইরে চলে যাওয়ার আগেই শীষ দিয়ে পড়াশোনার শর্মিলাকে ডাক দেব কিনা যখন ভাবছি, তখনই দুর্ঘটনাটা ঘটে গেল। উফ! একটা আলগা ইটের চাপড়ার উপর পা দিয়ে ফেলে অস্ফুট চিৎকার করে কাত হয়ে পড়ে যাওয়ার আগেই বিনতাকে হাত বাড়িয়ে ধরে ফেললাম বটে, কিন্তু তখন সামনের অন্ধকারই যেন বজ্রস্বরে হাঁক দিয়ে উঠল। কে ওখানে? খবরদার, নড়লেই গুলি করব। টর্চের জোরালো আলোতে চোখ ধাঁধিয়ে গেল একেবারে। এ কি, আপনারা? দুই মূর্তি আর কেউ নন, স্বয়ং চৌধুরী মশাই আর বক্সিবাবু। দুজনেরই পরনে গাঢ় রঙের শার্ট প্যান্ট। বক্সিবাবুর হাতে টর্চ আর চৌধুরী মশাইয়ের হাতে একটা পিস্তল। নেহাত বেঁটে খাটো বামন গোছের চেহারা বলেই বক্সিবাবুকে ছোট ছেলে বলে ভুল হয়েছিল। আপনারা এখানে কি করছেন? এই আপনাদের উপর একটু নজর রাখছিলাম আর কি। বেশ বেশ, পরস্পরের দিকে নজর রেখে আরও উপাদেয় কিছু সন্ধান পাওয়া যায় কিনা দেখি, আসুন। নিরুপায় হয়ে তাঁর কথাই এবার মানতে হলো। আমি বিনতাকে নিয়ে তাদের পেছনে থাকবার চেষ্টা করলাম একবার। না না, পিছনে নয়, আমাদের সামনে চলুন। এখানে সামনে পিছনে দুদিকেই বিপদের সম্ভাবনা। তবু পিস্তলটা যখন আমার হাতে, তখন আমি পেছনে থাকলেই আপনাদের ভালো। চলুন। এই ব্যাখ্যাই মেনে নিয়ে বিনতাকে নিয়ে তাদের আগে আগে যেতে হলো।
আমাদের হাতের মুঠোয় পাওয়ার পর টর্চ জ্বালা সম্বন্ধে চৌধুরী মশাই আর বক্সিবাবুর সাবধানতাটা একটু শিথিল হয়েছে দেখলাম। গড়মহলের ধ্বংসস্তূপে পথ বলে কিছু নেই। এখানে ধসা ছাদ, ওখানে হেলা দেওয়াল, থামের আশপাশ দিয়ে বড় বড় ইট পাথরের ঢিবি ডিঙিয়ে কোনো রকমে কখনো মাথা নুইয়ে কখনো কাত হয়ে যেতে হচ্ছে। মনে মনে চৌধুরী মশাই আর বক্সিবাবুর এই রহস্য নাটকের ভূমিকা তখন আমি সঠিকভাবেই বুঝে ফেলেছি। পরাশর ঠিকই অনুমান করেছিল ভুতুড়ে ব্যাপার এতদিন যা ঘটেছে, লোভই সে রহস্যের মূলে আছে। এই ধ্বংসপুরীতে অত্যন্ত মূল্যবান কিছু পাবার আশাতেই দুজনে শর্মিলা আর বিনতাকে এখান থেকে তাড়াবার ষড়যন্ত্রে জড়িত হয়েছেন। বাধা হিসেবে পিসেমশাইকে সরাবার ব্যবস্থা হয়েছে আগেই, তাকে একেবারে শেষই করে দেওয়া হয়েছে হয়তো, বা অসহায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। এদের সব শয়তানি আজ আমাদের কাছে ধরা পড়ে যাবার পর আমাদের সম্বন্ধে কি ব্যবস্থা এরা করবেন তা অনুমান করা শক্ত নয়। এই ধ্বংসপুরীর কোথাও আমাদের গুম খুন করে পুঁতে রাখলে যুগ যুগান্তরেও কেউ তা জানতে পারবে না। এখনই পেছন থেকে পিস্তল ধরে আমাদের সেরকম কোনো গুপ্ত কুঠুরিতে নিয়ে যাওয়া হচ্ছে কিনা কে জানে। অসম্ভব জেনেও এদের কবল থেকে মুক্তি পাওয়ার শেষ চেষ্টা তাই করতেই হবে। একটু সময় নিতে এদের বর্তমান মতলবটা বোঝবার চেষ্টা করলাম। আচ্ছা, আপনারা এলেন কোন দিক দিয়ে? পাথুরে পোল দিয়ে তো আসেননি। ও, সেই দিকে আপনারা পাহারায় ছিলেন বুঝি? আপনাদের কথা ভাবিনি। তবে ওদিকে কারো নজর থাকবে অনুমান করে মাঠ জলা ভেঙে আমাদের বেশ কষ্ট করেই আসতে হয়েছে। কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? কি খুঁজছেন আপনারা? সাপের গর্ত। বলে হাসতে গিয়ে হাসিটা যেন চৌধুরী মশাইয়ের গলায় আটকে গেল। একটা ভাঙা দেওয়ালের হাঁ করা ফোকরের ভেতর দিয়ে পা বাড়িয়ে বক্সিবাবুর হাতের টর্চের আলোয় তখন যা দেখছি তাতে আমরাও নির্বাক। ঘরের রাবিশ ছড়ানো ভাঙা মেঝের ওপর এক শীর্ণ গোছের মানুষ পড়ে আছে। পিসেমশাই! বিনতার ব্যাকুল চিৎকারে তার পরিচয় বুঝতে দেরি হয়নি। সুযোগ বুঝে সেই মুহূর্তেই আমি অসাধ্য সাধন করে ফেলেছি। চৌধুরী মশাই ও বক্সিবাবু আমাদের পেছনে তখন ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছেন। আচমকা পেছন ফিরে সজোরে ছুঁ মেরে চৌধুরী মশাইয়ের পিস্তলটা কেড়ে নিয়ে এক লাফে অন্যদিকে সরে যেতে যেতে আমি মুখের ভেতর বাঁ হাতের আঙুল কটা ঢুকিয়ে প্রাণপণে শীষ দিলাম। আমার দিকে সরে এসো বিনতা, টর্চটা ধরে থাকো ওদের ওপরে। সাবধান, যেমন আছেন তেমনই দাঁড়িয়ে থাকুন, নড়বার চেষ্টা করলেই বিপদ জানবেন। বিনতা তখন আমার নির্দেশ মতো আমার কাছে সরে এসে তাদের ওপর টর্চ জেলে ধরেছে। তার আলোয় চৌধুরী মশাই আর বক্সিবাবুর হতভম্ব হওয়ার ভানটা বেশ নিখুঁত মনে হলো। আপনি কি করছেন কি মশাই? পাগল টাগল হয়ে গেছেন নাকি? পিস্তলটা নামান, পিস্তলটা নামান। আপনার হাত যা কাঁপছে তাতে গুলি ছুটে যেতে পারে। পারেই তো, আর সেই বুঝেই নড়বার চেষ্টা করবেন না। পরাশর আর শর্মিলা দেবী এখনই আসছেন, তাঁরা এলেই আপনাদের যা ব্যবস্থা করার করছি। আমার কথা শেষ হতে না হতেই পরাশর আর শর্মিলা সেই ফোকরের ভেতর দিয়ে ঘরে এসে ঢুকলো ব্যস্তভাবে। কিন্তু ওদের সঙ্গে আর যারা ঢুকলো তাদের দেখে আমি অবাক। পোশাক দেখেই বুঝলাম থানার দারোগা বাবু এবং দুজন পুলিশ। পুলিশের সঙ্গে আবার পিছমোড়া করে বাঁধা, মুখে কালি ঝুলি মাখা একটা লোক। আরে, এই তো আমাদের সেই পুরনো পাহারাদার দশরথ, কাজ ছেড়ে পালিয়েছিল। শুনুন পরাশর, শুনুন দারোগা বাবু, এই সমস্ত চক্রান্তের মূল দুজন ওই ওই সামনে দাঁড়িয়ে চৌধুরী মশাই আর বক্সিবাবু। হাতে নাতে ধরেছে আজ ওদের। তাই নাকি? কিন্তু আপনার হাতের পিস্তলটা এবার নামান। আমি যখন এসে পড়েছি তখন আর ভাবনা নেই। বাধ্য হয়ে পিস্তলটা তখন নামাতে হলো।
পরাশর তারপর যা করলো তা দেখে আমার চক্ষু স্থির। চৌধুরী মশাই আর বক্সিবাবুর কাছে গিয়ে তাদের ডান হাত দুটো ধরল সে। সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনারা দারোগাবাবুকে নিয়ে এভাবে সাহায্য করতে না এলে এই রহস্যের মীমাংসা আজও হতো না। শর্মিলার কাণ্ড দেখে আরও হতভম্ব হয়ে গেলাম। কোথায় সে তেজ আর বেপরোয়া সাহসের কঠিন ভঙ্গি! চৌধুরী মশাইয়ের কাছে গিয়ে মাথা নিচু করে লজ্জাজড়িত স্বরে তাকে বলতে শুনলাম, সম্পূর্ণ ভুল করে অন্যায়ভাবে আপনাকে সন্দেহ করেছিলাম। আমাকে মাফ করবেন দয়া করে। সত্যি আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। মাফ অত সহজে হয় না, খেসারত না পেলে মাফ নেই। হঠাৎ শর্মিলার হাত দুটো ধরে ফেলে চৌধুরী মশাইয়ের ওই মোটা রসিকতা মার্কা জবাব আর তাতে শর্মিলার সলজ্জ খুশির হাসি দেখে মাথাটা তখন আমার ঘুরতে শুরু করেছে। আচ্ছা, আপনারা তাহলে এগোন, কেমন? আমি এই দশরথ বাহাদুরকে থানায় নিয়ে যাচ্ছি। আমাকেও কি থানায় নিয়ে যাবেন? পিসে মশাই ইতিমধ্যে যে মেঝের ওপর উঠে বসেছেন তা বোধহয় কেউ লক্ষ্য করেনি। তার কাতর আক্ষেপ শুনে সেদিকে দৃষ্টি গেল সবার। না 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 না, আপনাকে আর থানায় নেব না। বুড়ো বয়সে লোভের যে শাস্তি আপনি পেয়েছেন সেটাই যথেষ্ট। আপনাকে স্ট্রেচারে করে বাড়িতে পাঠাবেরই ব্যবস্থা করছি। এ বয়সের ভাঙা পা আর বোধহয় জোড়া লাগবে না। শেষ কটা দিন আপনার তাই কাশিবাস করাই ভালো। সমস্ত ব্যাপারটা তখনও আমার কাছে ধাঁধার মতো। বিমূঢ়ভাবেই বিনতাকে নিয়ে পরাশর ও শর্মিলার পিছু পিছু ফোঁকর দিয়ে বেরিয়ে গেলাম। সমস্ত রহস্যটা তারপর পরাশরের কাছে শুনলাম। পিসেমশাই সিংহরায় মশাই বুড়ো বয়সে গুপ্তধনের লোভে পড়েছিলেন ওই বক্সিবাবু আর চৌধুরী মশাইয়ের কথাবার্তা শুনে। শর্মিলা আর বিনতাকে নিজেই ডেকে এনে জায়গা করে দিলেও তখন তিনি তাদের সরিয়ে গুপ্তধন 1 লাখ খোঁজার জন্য ব্যাকুল। বুঝিয়ে সুঝিয়ে তাদের রাজি করাতে না পেরে পুরনো পাহারাদার দশরথের সাহায্যে তিনি শর্মিলাদের ভয় দেখিয়ে তার আবার ফোন দিয়ে আঁটেন। আগে দশরথ কাজ ছেড়ে চলে যায়, তারপর তিনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার ভান করেন। সেই জন্যই দশরথের গাঁ গঙ্গার ওপারে, তারই ডিঙিতে তিনি ওপারে তারই বাড়িতে গিয়ে আশ্রয় নেন। তারপর রোজ রাত্রে তার ডিঙিতে আসতেন এপারে শর্মিলাদের ভয় দেখাতে। দশরথ যাবার পর দামুকে তিনি কাজ দেন খুঁজে নিয়ে এসে। দামু দশরথেরই সাগরেদ এবং পিসেমশায়ের চর। শেষ দিন ইচ্ছে করেই আমি তাকে আমাদের ফিরে আসার সম্ভাবনার কথা শোনাই, যাতে পিসেমশাই সেই রাতেই কাজ সারবার জন্য ব্যস্ত হন। দশরথ অনেক টাকা কড়ির আশায় তার সঙ্গে যোগ দিয়েছিল। এ পর্যন্ত কিছু না পেয়ে সে সিংহরায় মশাইয়ের ওপর খাপ্পা হয় এবং ঝগড়ার মধ্যে তাকে ফেলে দিয়ে ডিঙি করে ওপারে পালাবার চেষ্টা করে। দারোগাবাবু ও আমার সতর্কতায় সে ধরা পড়ে সেখানেই। পড়ে গিয়ে সিংহরায় মশাইয়ের পা তখন ভেঙে যায়। আমরা সেই অবস্থাতেই তাকে দেখতে পাই। পিসেমশাইয়ের ওপর সন্দেহটা আমার একটু একটু করে বেড়েছিল। শর্মিলাদের কাছে সমস্ত বিবরণ শুনে তার কয়েকটা ব্যবহার আমার একটু অদ্ভুত লেগেছিল প্রথম থেকে। যেমন নিজে থেকে শর্মিলাদের ডেকে এনে জায়গা দিয়ে হঠাৎ অপদেবতার ভয়ে ভীত হওয়ার অজুহাতে তাদের এখান থেকে ওই গ্রামলক্ষ্মী সমবায়ের পাট তোলাবার চেষ্টা। যেদিন নিরুদ্দেশ হন ঠিক তার আগের দিনই বক্সিবাবু ও চৌধুরী মশাইকে গোপন কিছু কথা জানাবার কথা দিয়ে পরের দিন সকালে চৌধুরী বাড়িতে অপেক্ষা করতে বলাও পিসেমশায়ের ধরন ধারণের সঙ্গে ঠিক খাপ খায় না। সুতরাং হয় চৌধুরী মশাই এবং বক্সিবাবু দুজনেই একসঙ্গে মিথ্যে কথা বলছেন বলে ধরতে হয়, আর না হলে বক্সিবাবু আর চৌধুরী মশাইয়ের কথাটাই সত্যি। পিসেমশাই কোনো এক বিশেষ উদ্দেশ্যে তার স্বভাব বিরুদ্ধ কাজটা করেছেন। পিসেমশাই মানুষটা কেমন সে বিষয়ে কয়েকটা নতুন তথ্য জানা গেল। যেমন তার অদম্য থিয়েটার বায়োস্কোপের নেশার কথা, আর তাতে মনে হলো বয়স হলেও প্রাণে তার শখ এখনো প্রচণ্ড। এ ধরনের লোকের টাকার প্রতি ভালো রকম লোভ থাকতেই পারে। তাছাড়া বর্মা থেকে সর্বশ্রান্ত হয়ে যিনি এসেছেন গড়মহলে গুপ্তধন আছে বলে ইঙ্গিত পেয়ে,
আবার বড়লোক হওয়ার জন্য লালায়িত হওয়া তার পক্ষে অস্বাভাবিক নয়। তার নিখোঁজ হওয়াটাও কেমন যেন বেশি সাজানো মনে হচ্ছে। তার ফন্দিটা ফাঁস হয়ে গেছে দশানির ওই স্পেশাল বিড়ির দরুন। সেই বিড়ির টানই একদিক দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে। অন্যবার কদিনের জন্য বাইরে যেতে হলে বাড়তি বিড়ির বান্ডিল তিনি কিনে নিয়ে যান। এবার তা করেননি, কারণ তাতে সন্দেহ জাগবার সম্ভাবনা। কিন্তু এটাও ভুললে চলবে না যে দোকানি গর্ব করে বলেছিলেন সম্প্রতি বাইরে থেকেও বিড়ির অর্ডার আসতে শুরু করেছে। অর্থাৎ বাইরের এই চাহিদা থেকেই সন্দেহ হয় বাইরের এই খদ্দের স্বয়ং পিসে মশাই ছাড়া আর কেউ নন। সুতরাং এটা নিশ্চয়ই তার স্বেচ্ছা নির্বাসন। তা না হলে তাকে গুম করা হয়ে থাকলে তার শখের বিড়ি মেটাতে কেউ এত ব্যস্ত হতো না। সমস্ত দিক থেকে বেশিরভাগ ঘটনা আঙুল তুলে পিসে মশাইকে নির্দেশ করছে বলেই এত তাড়াতাড়ি রহস্য সমাধানের আশ্বাস আমি দিতে পেরেছিলাম। জাঙাল বাড়ি রহস্যের মীমাংসা শেষমেশ হয়ে গেল। তার সঙ্গে আরও অনেক কিছুই হলো। কার ভেতরে যে কি থাকে তা কে বলতে পারে? যা লোহার চেয়েও শক্ত মনে হয় তাও গলে যায় মোমের মতো। অন্তত শর্মিলার ক্ষেত্রে তাই দেখতে পেলাম। সেই স্বাধীন স্বাবলম্বী জবরদস্ত যুদ্ধাংদেহী গোছের ভঙ্গির আড়ালে অমন এক কোমল মেয়ে লুকিয়েছিল। কে জানতো? যার বিরুদ্ধে বাইরে এত বিরাগ আর সন্দেহ, নিজের অগোচরে মনে মনে শর্মিলা তাঁরই প্রতি একান্ত দুর্বল হয়ে পড়েছিল। চৌধুরী মশাই নিজেও অবশ্য তাই, তবে তাঁরটা প্রকাশ্যে। সারা জীবন ব্রহ্মচারী হয়ে কাটাবার প্রতিজ্ঞা তাঁর শর্মিলাকে প্রথম দেখার পরই টলমল করেছে। তারপর কয়েকদিন শর্মিলার সঙ্গ পেয়েই তা চুরমার হতে আর দেরি হয়নি। শর্মিলা ওখানেই আছে, স্বেচ্ছায় সানন্দে, চৌধুরী মশাইয়ের ঘর আলো করে। আর বিনোতাকে বিয়ে করে আমি বিদেশে চাকরি নিয়ে চলে এসেছি। মুখে কিছু না বলুক, পরাশর মনে মনে বোধহয় একটু আহত হয়েছিল, কারণ বিনোতার প্রতি দুর্বলতার কথা সে একসময় আমার কাছে স্বীকার করেছিল। বিবরণটা পড়ে ফেলে কাগজের এতদিনের নিয়মটা না ভেঙে পারলাম না। পুজো সংখ্যায় এই ধরনের বড় লেখা দেওয়া আমার কাগজের ধরন নয়। তবে লেখাটা ছাড়তে না পেরে তখনই পাঠিয়ে দিলাম কম্পোজ করতে। কম্পোজ হওয়া মেকআপ প্রুফটা নিজেই দিয়ে এলাম পরাশরকে দেখবার জন্য। পরের দিন পরাশর এসে আমাকে এই মারে তো সেই মারে। এই কি আবল তাবল ছেপেছ আমার নামে? কেন? তোমার প্রথম গোয়েন্দাগিরির গল্পই তো ছাপছি। আমার প্রথম গোয়েন্দাগিরি? সব মিথ্যে, সব বানানো গল্প। আমার জ্যাঠা, কাকা, পিসি, মাসি কেউ নেই। আমার বাবা ছিলেন বংশের একমাত্র সন্তান। আমিও তাঁর সবেধন নীলমণি ছেলে। আমার মাও ছিলেন বাপমার একমাত্র মেয়ে। তাছাড়া ঢাকায় আমি কখনো পড়িনি, পড়েছি গুয়াহাটি আর লখনৌতে। রাঙামাটিতে আমি জন্মে কখনো যাইনি। খবর নিয়ে জানলাম সে জায়গার একটু আধটু সঠিক খবরের সঙ্গে আগাগোড়া কল্পনার ভেজাল দিয়ে ওই জাঙালবাড়ি ব্যাপারটা সাজানো হয়েছে। সে কি? তাহলে এখন উপায়? এই তোমার সম্বন্ধে লেখা বেরোবে বলে আমি তো বিজ্ঞাপন দিয়ে ফেলেছি। এখন তোমার সম্বন্ধে না হলেও তোমার নামে একটা লেখা অন্তত চাই। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি একটা কবিতায় দাও, অন্তত সেটা চেপে মুখ রক্ষা করি। বেছে নাও। পরাশর টেবিলের ওপর তার কবিতার মোটা বাঁধানো খাতাটা রাখলো। একটু চমকে তার মুখের দিকে তাকালাম। আগে থেকেই সব আঁচ করে সে কি কবিতার খাতা সঙ্গে নিয়ে তৈরি হয়েই এসেছিল? সমাপ্ত হল গোয়েন্দা হলেন পরাশর বর্মা। রচনা শ্রী প্রেমেন্দ্র মিত্র। পরাশর বর্মার চরিত্রে ছিল রণদীপ, জলধরের চরিত্রে ছিল সায়নদীপ, বক্সিবাবুর চরিত্রে ছিল শান্তম,
চৌধুরী মশাইয়ের চরিত্রে ছিল অভিযান, বিনতার চরিত্রে ছিল অধ্যায়, শর্মিলার চরিত্রে ছিল খুশি, কৃত্তিবাস এবং দশরথের চরিত্রে ছিলাম আমি অনুভব, বিক্রম সিংহ রায়ের চরিত্রে ছিল ইন্দ্রনীল ও দোকানি এবং দারোগার চরিত্রে ছিল কৌশিক। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে শুভজিৎ, নাট্যরূপ করেছে দিশানি, নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং পোস্টার ডিজাইনিং সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আমাদের এই সপ্তাহের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও, অবশ্যই হাইপ করে দিও ভিডিওটাতে। দেখো লাইক বাটনের পাশে হাইপের অপশান আছে। আর অবশ্যই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।